আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের তিনটা চারটা টপিক: অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, আর হচ্ছে জেনিটোরিনারি ফিস্টুলা, যেটা হচ্ছে ভেসিকোভাজানাল ফিস্টুলা। আচ্ছা, আজকে তোমাদের ক্লাসটা টোটালি রিটেন ওরিয়েন্টেড করা। আগে রিটেনের কোশ্চেন আমি দেখাবো, এরপরে হচ্ছে তোমাদের রিটেনের সাথে আমি হচ্ছে গিয়ে কার্ড কোশ্চেন গুলো তোমাদেরকে বলে দিব। তোমাদের রিটেনের কার্ড কোশ্চেন প্রায় প্রায় সেম, তেমন একটা ডিফারেন্স নাই। কিছু ভাইবার কোশ্চেন আমার মনে হলে বলবো। আর হচ্ছে আম, এরপরে তোমাদের কেস দেখানো হবে। আচ্ছা, প্রথমে অ্যাবর্শন দিয়ে শুরু করি। তোমাদের এই কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে কজেস অফ ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন এবং কজ অফ সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন। ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শনের কজ কি? কয়েকটা কজ আছে, এর মধ্যে জেনেটিক ফ্যাক্টর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। জেনেটিক ফ্যাক্টর বলতে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যেগুলো হচ্ছে টার্নার সিনড্রোম, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জেনেটিক ফ্যাক্টরস ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শনের জন্য। আরো কি কি কজ আছে? এন্ডোক্রাইন ডিসঅর্ডার, লুটিয়াল ফেজ ডিফেক্ট, থাইরয়েড অ্যাবনর্মালিটিস, ডায়াবেটিস, ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, কোনটা? এসএলই। ইনফেকশন, ইনফেকশনের মধ্যে ক্ল্যামাইডিয়া মোস্ট ইম্পর্টেন্ট, আর হচ্ছে আনএক্সপ্লেইনড। সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শনের ইম্পর্টেন্ট কজ হচ্ছে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস। এটা তোমাদের এসবিএ তেও আসতে পারে, ম্যাডামরা জিজ্ঞেস করতে পারে যখন হচ্ছে তোমরা অ্যাবর্শনের কেস দিবা, তখন যে ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শনের ক্ষেত্রে একটা কজ বলো। ফার্স্ট ট্রাইমেস্টারের জন্য হচ্ছে জেনেটিক জেনেটিক অ্যাবনর্মালিটি। সেকেন্ড ট্রাইমেস্টার যদি একটা কজ বলতে বলে, অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস। সেগুলো কি কি আছে? সার্ভাইকাল ইনকম্পিটেন্স অ্যান্ড মুলারিয়ান ফিউশন ডিফেক্টস, বাইকর্নুয়েট ইউটেরাস, সেপ্টেট ইউটেরাস, ইউটেরাইন সাইনেকিয়া, ইনফেকশন, ফাইব্রয়েড, ম্যাটারনাল মেডিকেল ইলনেস, আনএক্সপ্লেইনড। আচ্ছা, আর যদি বলে যে সবচেয়ে বেশি কোন কারণে অ্যাবর্শন হয়, এটা কিন্তু আনএক্সপ্লেইনড কজে, আনএক্সপ্লেইনড বা ইডিওপ্যাথিক কজ। আচ্ছা, তোমাদেরকে আমি কোশ্চেন ওয়াইজ পড়াবো, তার আগে এই টেবিলটা একটু দেখে নাও। তোমরা ডিফারেন্সিয়েট করবে কিভাবে যে কোনটা কি অ্যাবর্শন। তোমাদের যে সিনারিও দেয়া থাকবে, সিনারিওতে কিছু ক্লুজ দেয়া থাকবে, সেই ক্লু থেকে তোমরা বুঝবা যে কোনটা কি অ্যাবর্শন। কি কি ধরনের স্পন্টেনিয়াস অ্যাবর্শন আছে আমাদের? থ্রেটেন্ড, ইনএভিটেবল, ইনকমপ্লিট, কমপ্লিট, মিসড, আর একটা স্পেশাল ভেরিয়েন্ট হচ্ছে সেপ্টিক অ্যাবর্শন। তাহলে দেখো সিমটমসে কি থাকবে। থ্রেটেন্ড অ্যাবর্শনে ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, পেলভিক পেইন থাকবে, এবং কি করবে? ইউটেরাসের সাইজটা করসপন্ড করবে টু জেস্টেশনাল এজ। সার্ভিক্সে এটা ইম্পর্ট্যান্ট, এই এই সার্ভিক্সের জিনিসটা ইম্পর্ট্যান্ট, এইটা দেখেই তোমরা বুঝতে পারবা যে কোনটা কি অ্যাবর্শন। আচ্ছা, থ্রেটেন্ড অ্যাবর্শনে সার্ভিক্সটা থাকবে ক্লোজ। আলট্রাসোনোগ্রাফিতে তুমি ফিটাস লাইভ পাবা। থ্রেটেন্ড অ্যাবর্শন মানে কি? যে তার আহ, মানে অ্যাবর্শনের দিকে যাচ্ছে, কিন্তু এখনো অ্যাবর্শন প্রসেসটা শুরু হয়নি। হ্যাঁ, মানে অ্যাবর্শন হয়ে যাচ্ছে না, এজন্য ফিটাসটা অ্যালাইভ থাকবে। অ্যাবর্শন মানে কি আমরা কি বুঝি? যে ফিটাস নাই, কিন্তু থ্রেটেন্ড অ্যাবর্শনে ফিটাস অ্যালাইভ থাকবে। আচ্ছা, ম্যানেজমেন্ট পরে। তাহলে থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্ষেত্রে মেইন ইম্পর্ট্যান্ট হচ্ছে ভ্যাজানাল ব্লিডিং প্রেজেন্ট থাকবে, আর হচ্ছে পেলভিক পেইন থাকবে, করসপন্ড করবে জেস্টেশনাল এজ, সার্ভিক্সটা ক্লোজ থাকবে। ইনএভিটেবল অ্যাবর্শন, এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছে, এখান থেকে আর ফিরায় আনা সম্ভব না। তাহলে ভ্যাজিনাল ব্লিডিং থাকবে, পেলভিক পেইন থাকবে। যেহেতু অ্যাবর্শন প্রসেস স্টার্ট হয়ে গেছে, ইউটারাসের সাইজ সেম অথবা স্মল থাকবে, ইউজুয়ালি স্মলারই থাকে। সার্ভিক্সটা ওপেন থাকবে। আচ্ছা, এবং আলট্রাসোনোগ্রাফিতে ফিটাস ডেড পাবো আমরা। ইনকমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শনে ভ্যাজিনাল ব্লিডিং থাকবে, এবং এটা কিন্তু ভালোই ব্লিডিং থাকে, একদম ব্লিডিং থাকে। ইউটারাসের সাইজ অবশ্যই স্মল হবে, সার্ভিক্স ওপেন থাকবে। সার্ভিক্স বলতে এক্সটার্নাল অস, যেটা ওপেন থাকবে। আলট্রাসোনোগ্রাফিতে আমি কি দেখবো? প্রোডাক্ট থাকবে, পার্টলি রিটেইন থাকবে, খুব বেশি প্রোডাক্ট থাকবে না, অল্প প্রোডাক্ট দেখা যায়। কমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শনে ভ্যাজিনাল ব্লিডিং থাকবে, কিন্তু সেটা খুবই কম। ইউটারাসের সাইজ ছোট হয়ে যাবে, সার্ভিক্স ক্লোজ হয়ে যাবে, এক্সটার্নাল অসটা ক্লোজ হয়ে যাবে, এবং আলট্রাসোনোগ্রাফিতে আমি কোনো প্রোডাক্ট পাবো না, ইউটারাইন ক্যাভিটি এমটি। মিসড অ্যাবর্শন, মিসড অ্যাবর্শনে ভ্যাজিনাল ব্লিডিং অল্প থাকবে, ব্রাউনিশ কালার। আলট্রাসোনোগ্রাফি ইউটারাসের সাইজ হচ্ছে স্মল থাকবে, এক্সটার্নাল লস ক্লোজ থাকবে, এবং মিসড অ্যাবর্শনে আমি ফিটাসটা পাবো উইদাউট এনি কার্ডিয়াক অ্যাক্টিভিটি। আচ্ছা, সেপ্টিক অ্যাবর্শনে কি থাকবে? ভ্যাজিনাল ডিসচার্জ থাকবে, এটা হচ্ছে পুরুলেন্ট ফাউল স্মেলিং। সার্ভিক্স এক্সটার্নাল লস ওপেন থাকবে, অ্যান্ড আলট্রাসোনোগ্রাফিতে আমি রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন ফরেন বডি এগুলো পাবো। আচ্ছা, দেখো তোমরা কি দিয়ে মনে রাখবা
এক্সটার্নাল লসটা মনে রাখবা, এক্সটার্নাল লসটা শুধুমাত্র দুইটা ক্ষেত্রে ওপেন থাকে, একটা হচ্ছে ইনএভিটেবল, একটা ইনকমপ্লিট। দুইটা আই, দুইটা আইতে এক্সটার্নাল অস হচ্ছে ওপেন, বাকি সবগুলোতে এক্সটার্নাল অস ক্লোজ। তোমাদের কিন্তু সিনারিওতে এই ক্লোজ, ওপেন, ভ্যাজাইনাল ব্লিডিং আছে কি না আছে, ইউটারাসের সাইজ কিরকম, এগুলো দিয়ে ক্লু দেওয়া থাকে যে এই এই ক্লু আছে, এখন তুমি বলো সেটা ডায়াগনোসিস কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা বুঝলাম। এখন চলো আমরা কোশ্চেনে যাই। দেখো কি বলছে কোশ্চেনে। 25 years old lady complains of amenorrhea for 10 weeks, lower abdominal pain and heavy parvaginal bleeding. On PV examination তার অসটা ওপেন পাওয়া গেছে এবং প্রোডাক্ট হ্যাঙ্গিং। আচ্ছা, আর একটা কোশ্চেন। 25 years old lady came to you with amenorrhea for 2 months. আচ্ছা, and PV bleeding for 5 days with passage of fleshy mass. প্রেগনেন্সি টেস্টটা তার পজিটিভ। তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হাউ উইল ইউ ট্রিট আ কেস? আচ্ছা, তাহলে ডায়াগনোসিস কি? ইনকমপ্লিট অ্যাবর্শন। কিভাবে বুঝলাম? দেখো, দুইটা আইতে সার্ভিক্স ওপেন থাকে, তাহলে এই যে মিলছে আই, ইনকমপ্লিট অ্যাবর্শন আই ওপেন আছে এবং প্রোডাক্ট হ্যাঙ্গিং। প্রোডাক্ট হ্যাঙ্গিং কথাটা বললেও এটা কিন্তু ইনকমপ্লিট অ্যাবর্শনের দিকেই যায়। আচ্ছা, তাহলে এটা গেল, এটা আমরা বুঝলাম যে এটা ইনকমপ্লিট অ্যাবর্শন। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে? ব্লিডিং ফর 5 days উইথ প্যাসেজ অফ ফ্লেশি মাস। মানে হচ্ছে ইনকমপ্লিট মানে কি, যে অর্ধেক গেছে অর্ধেক ভিতরে আছে। তার মানে এই যে সে এটা তোমাকে বলবে যে আমি এরকম বুঝছি যে আমার কিছু একটা বের হয়েছে, মাসিকের রাস্তা দিয়ে একটা ফ্লেশি মাস গেছে। এই ধরনের ক্লু গুলো হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে থাকবে, যে ওপেন, প্রোডাক্ট হ্যাঙ্গিং, প্যাসেজ অফ ফ্লেশি মাস, এগুলো ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে পাবা। আচ্ছা, তাহলে আমার ডায়াগনোসিস কি? আমার ডায়াগনোসিস হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন। এখন ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট কিভাবে করব? প্রথমে হচ্ছে সিমটমস। কি থাকবে তার সিমটমসে? তার হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া থাকবে। এই কোশ্চেনের ক্ষেত্রে তোমরা দিবা হচ্ছে অ্যামেনোরিয়া ফর 10 weeks, আর এটাতে দিবা অ্যামেনোরিয়া ফর 2 months। কোশ্চেন ওয়াইজ অ্যান্সার করবা। আচ্ছা, হিস্ট্রি অফ অ্যামনেরিয়া সাথে কি পাবো? হিস্ট্রি অফ এক্সপালশন অফ ফ্লেশি মাস। যদি এই জিনিসটা ফ্লেশি মাসটা তোমাদের সিনারিওতে দেয়া থাকে তাহলে তাইলেও লিখবা, না 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 দেয়া থাকলেও লিখবা। আচ্ছা, তার সাথে কি থাকবে? ফলোড বাই কন্টিনিউশন অফ ক্র্যাম্পিং পেইন ইন লোয়ার অ্যাবডোমেন, কোলিকি ইন নেচার অলদো ডিমিনিশড ইন ম্যাগনিটিউড, আর হচ্ছে পারসিস্টেন্ট হেভি অর ইরেগুলার ভ্যাজাইনাল ব্লিডিং। তাহলে এটা সিমটমস গেল। এরপর সায়েন্স, সায়েন্সের মধ্যে কি থাকবে? তার যেহেতু কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, তার কিন্তু প্যালট থাকবে, সায়েন্স অফ শক থাকতেও পারে, নাও থাকতে পারে। সাধারণত শক টক এত থাকে না, ইনকমপ্লিট অ্যাবর্শনে এত ব্লিডিং হয় না যে শক থাকবে। আচ্ছা, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি হবে? এই যে সাইজ অফ দ্য ইউটেরাস স্মলার, কারণ কি অর্ধেক প্রোডাক্ট বের হয়ে গেছে আর অর্ধেক প্রোডাক্ট ভিতরে আছে, এই জন্য ইউটেরাসের সাইজটা স্মল হয়ে যাবে। পার ভ্যাজাইনাল এক্সামিনেশনে এই যে অফ কনসেপশন ইজ ফেল্ট অন দ্য সার্ভাইকাল ক্যানেল অর ভ্যাজাইনা। তুমি যখন পিভি করবা তখন অর্ধেক প্রোডাক্ট ভিতরে, মানে বোঝা যায় যে জিনিসটা ভিতরে এরকম ঝুলে আছে, এই জন্যই বলে যে প্রোডাক্ট হচ্ছে হ্যাঙ্গিং থাকে। এটা তোমরা ওয়ার্ডে যখন ইনশাল্লাহ যখন ইয়ে করবা, ইন্টার্নি করবা, তখন দেখবা। আর ইন্টারনাল অস ওপেন থাকবে, ইউটেরাস সফট থাকবে। আচ্ছা, ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনের মধ্যে রুটিন ইনভেস্টিগেশন আমি তোমাদেরকে গত ক্লাসেও দেখাইছি, রুটিনের মধ্যে যা যা আছে সব লিখবা, রুটিন ইনভেস্টিগেশন। আচ্ছা, স্পেসিফিক কি? আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন। আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেনে এখানে কি একটা পাওয়া যায়? সেটা হচ্ছে যে ওরা বলে দেয় যে রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন ইজ সিন। এভাবে একটু লিখলেই হবে যে আলট্রাসোনোগ্রাফিতে রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন থাকবে। আর রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে ওই সিবিসি, এইচবিএসসিজি, ব্লাড গ্রুপিং, এবিও ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, এইসব। আচ্ছা, ট্রিটমেন্টের মধ্যে জেনারেল আর স্পেসিফিক। জেনারেল ম্যানেজমেন্টে কি হবে? অবশ্যই তাকে হসপিটাল অ্যাডমিশন করতে হবে যেহেতু ব্লিডিং হচ্ছে, অ্যান্ড কিপ আন্ডার অবজারভেশন। প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে আইবি ফ্লুইড দিয়ে, যেহেতু তার ব্লিডিং ছিল অবশ্যই অ্যানিমিয়া থাকবে, সেটাকে কারেক্ট করতে হবে। ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দেবো, ব্লাড ট্রান্সফিউশন দেবো যদি পেশেন্ট শকে থাকে। স্পেসিফিক ম্যানেজমেন্ট, আচ্ছা আমি এটা অবসনের ক্ষেত্রে বলে রাখি যে, আচ্ছা একটু দেখাই। দেখো, অ্যাবর্শনের ম্যানেজমেন্ট গুলো আমি তোমাদেরকে কোথা থেকে পড়াচ্ছি? এটা হচ্ছে ওজিএসবি গাইডলাইন, ঠিক আছে? ওজিএসবি গাইডলাইনে দেখো, থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন। এখন তোমরা এটা কেন পড়বা? এটার কারণ হচ্ছে আমাকে কয়েকজন টেক্সটও করেছিল যে অ্যাবর্শনের ম্যানেজমেন্টটা তোমাদের একটু সমস্যা হয় লিখতে, বা কি লিখবা সেটা তোমরা বোঝো না, কারণ ম্যাডামরা একসেপ্ট করতে চায় না। কেন ম্যাডাম
অ্যাকসেপ্ট করতে চায় না, কারণ অ্যাবর্শনের ক্ষেত্রে এক এক ম্যাডাম এক এক পেশেন্টকে এক এক রকমের ডোজ দেয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এক এক পেশেন্ট এক এক রকম ভ্যারিয়েশন নিয়ে আসে। এটা ডিপেন্ড করে কিসের উপর? সার্ভিক্সটা কিরকম আছে, ডাইলেটেশন কতটুকু হয়েছে, ইফেসমেন্ট কতটুকু, প্রোডাক্ট কতটুকু আছে, তার আগের সিজার আছে কিনা, পেশেন্টের জেনারেল কন্ডিশন কেমন, পেশেন্ট কতটুকু কস্ট বহন করতে পারবে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই জন্য এক এক ম্যাডাম এক এক রকমের ডোজে হচ্ছে গিয়ে দেয়, ওষুধগুলো দেয়। এখন তুমি চিন্তা করো, তোমার কলেজে যে ম্যাডাম গুলো আছে, যারা গভর্নমেন্ট হসপিটালে আসো, তাদের কোন ইউনিটের ম্যাডাম তোমাদের পরীক্ষা নিবে তোমরা কি জানো? সেটা তো জানো না। তো তাহলে সেখানে অ্যাটলিস্ট 60-70 জন ম্যাডাম আছে, সাথে তোমাদের এক্সটার্নাল আসবে। এক্সটার্নাল কে আসবে তোমরা জানো না, তাহলে কি তোমরা সারা বাংলাদেশের ডাক্তারের এই ম্যানেজমেন্ট মুখস্থ করবা? সেটা তো সম্ভব না। এই জন্য এই ম্যানেজমেন্টটা পড়ে যাবা। যদি ম্যাডাম কিছু বলে যে না, আচ্ছা তুমি তো এখানে বলতেছো যে 600 মিলিগ্রাম দিচ্ছি, 600 মাইক্রোগ্রাম দিচ্ছি বা 400 মাইক্রোগ্রাম দিচ্ছি, এটা তো অনেক বেশি, এটা কেন দিবা? তো বলছে ম্যাডাম আমি ওজিএসবি গাইডলাইন থেকে পড়েছি। এটা বলে ম্যাডামদের আর দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ থাকে না, কারণ ওজিএসবি গাইডলাইন ম্যাডামরাই তৈরি করছে, ম্যাডামরা বা ম্যাডামদের ম্যাডামরা তৈরি করছে। নিজেদের কথা কখনো কন্ট্রাডিক্ট করা যায় না, বুঝছো? এই জন্য এই জিনিসটা এখান থেকে পড়বা, মানে আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে পড়বা। কিছু বললে বলবা যে ওজিএসবি গাইডলাইন থেকে পড়ছি, ওইভাবেই লিখেছি, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, ইনকমপ্লিট অ্যাবর্শনের ইনকমপ্লিট অ্যাবর্শনের স্পেসিফিক ম্যানেজমেন্টে হচ্ছে ট্যাবলেট মিসোপ্রোস্টল দিবা 600 মাইক্রোগ্রাম ওরালি অথবা 400 মাইক্রোগ্রাম সাবলিঙ্গুয়াল সিঙ্গেল ডোজ। আর ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন করবো। ডিএনসি কিন্তু এখন আর করা হয় না, হ্যাঁ, ওয়ার্ডেও আমরা ডিএনসি খুবই কম করি, এই এমভিএটাই করা হয়। আচ্ছা, মিসড অ্যাবর্শন। মিসড অ্যাবর্শনের কোশ্চেন কিরকম থাকবে? Second gravida came at 20 weeks of pregnancy complaining of absence of symptoms of pregnancy for 1 week. On par-abdominal examination, uterus is 14 weeks size. Acha. Third gravida presented at 12 weeks of pregnancy with slight vaginal bleeding. Ultrasonography revealed 10 weeks non-viable fetus. 30-year-old diabetic lady presents with 18 weeks amenorrhea with blackish discharge and subsidence of pregnancy symptoms. 18 weeks pregnancy complaining of slight vaginal bleeding. Ultrasonography revealed 4 weeks non-viable fetus. আচ্ছা, মিসড অ্যাবর্শন। তাহলে মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে কি কি আছে দেখো, বলছে যে অ্যাবসেন্স অফ প্রেগনেন্সি সিমটমস আর নন ভায়াবল ফিটাস। এখানে কি অসের কথা বলা আছে? অসের কথা বলা নাই, তাহলে তুমি ধরে নিবা যে অস হচ্ছে গিয়ে ক্লোজ। আচ্ছা, এটা কি ইনকমপ্লিট অ্যাবর্শন হওয়া সম্ভব? না, কারণ ইনকমপ্লিট অ্যাবর্শন হলে কি বলতো, অবশ্যই অসের কথা বলে দিত, অথবা বলতো কি যে তার কোনো একটা ওই যে ফ্লেশি মাস গেছে। আচ্ছা, তাহলে এটা ইনকমপ্লিটও হইলো না, কমপ্লিট তো নাই। তাহলে কি এটা হচ্ছে কি থ্রেটেন? কি হবে? থ্রেটেন তো হবে না। থ্রেটেন হলে কি হবে? ফিটাস অ্যালাইভ থাকবে, কিন্তু এখানে বলছে নন ভায়াবল ফিটাস। ঠিক আছে, তাহলে এটা কি মিসড অ্যাবর্শন। এভাবে এক্সক্লুশন ক্রাইটেরিয়া যদি না বোঝো, ডায়াগনোসিস এক্সক্লুশন ক্রাইটেরিয়া ডায়াগনোসিস করবা, যাচ্ছে এইটা নাই, এইটা নাই, এইটা আছে, তাহলে এভাবে এভাবে ডায়াগনোসিস বের করে ফেলবা। ইজি। তাহলে হোয়াট ইজ ইউর লাইকলি ডায়াগনোসিস, হাউ উইল ইউ ম্যানেজ হার, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস? তাহলে আমার ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে মিসড অ্যাবর্শন। মিসড অ্যাবর্শনের সিমটমস কি থাকে? persistence of brownish vaginal discharge, subsidence of pregnancy symptoms, retrogression of breast changes, cessation of uterine growth. আচ্ছা, সায়েন্সে কি থাকবে? জেনারেল এক্সামিনেশনের মধ্যে প্যারট থাকতে পারে। আচ্ছা, অ্যাবডোমিনাল এক্সামিনেশনে সাইজ অফ দ্য ইউটারাস স্মলার, ভ্যাজিনাল এক্সামিনেশনে ইন্টারনাল ক্লোজ থাকবে। আচ্ছা, ইনভেস্টিগেশন সেম। ট্রিটমেন্টের মধ্যে জেনারেলটা সেম দিবা, স্পেসিফিক দেখো। আচ্ছা, এখানে কত বলছে দেখো, একটা একটা বলা আছে 10 উইকস। আচ্ছা, একটাতে বলা আছে হচ্ছে 12 উইকস এর প্রেগনেন্সি, আর একটাতে বলা আছে 14 উইকস এর প্রেগনেন্সি, আর একটাতে 18 উইকস। তো তাহলে তোমরা কোনটা দিবা? দেখো, যদি ইউট্রাস লেস দেন 12 উইক সাইজ বলে, তখন দিবা হচ্ছে ট্যাবলেট মিসোপ্রোস্টল 800 মাইক্রোগ্রাম, যেটা হচ্ছে 4টা ট্যাবলেট। ভ্যাজাইনালতে দিবা কোথায়? পোস্টেরিয়র ফর্নিক্সে। অথবা 600 মাইক্রোগ্রাম 3টা ট্যাবলেট আমি দিব সাবলিঙ্গুয়ালি। এটাকে রিপিট করা হয় 3 ডোজেস, 3 আওয়ারলি ফর 3 ডোজেস। আচ্ছা, আর হচ্ছে এমভিএ। তাহলে এটা গেল ইউট্রাস যদি লেস দেন 12 উইক সাইজ হয়। যদি ইউট্রাস মোর দেন 12 উইক সাইজ হয়, তার মানে কি? মানে প্রোডাক্ট একটু বেশি।
এই জন্য মিসোপ্রোস্টল আমি 2টা ট্যাবলেট দিব ভ্যাজানাল ফর্নিক্সের সাথে হচ্ছে কি অক্সিটোসিন ইনফিউশন। অক্সিটোসিন ইনফিউশনে এত ডোজ তোমাদের লেখার দরকার নেই, শুধু লিখবো অক্সিটোসিন ইনফিউশন। তারপর হচ্ছে ইভাকুয়েশন অফ ইউটারাস করব। ইফ নিডেড কি করতে হবে? এমভিএ করবা। আচ্ছা, কমপ্লিকেশন কি? যে কোনো অ্যাবর্শনের কমপ্লিকেশনে এটা দিয়ে দিবা। রিটেন প্রোডাক্ট, হেমোরেজ, সেপসিস, ডিআইসি, সাইকোলজিক্যাল আপসেট, ইউট্রাইন ইনার্শিয়া। আচ্ছা, থ্রেটেন্ড অ্যাবর্শন। 18-year-old lady presents with 8 weeks of amenorrhea and parvaginal bleeding. Primary gravida has attended antenatal clinic with complaints of amenorrhea for 8 weeks, followed by slight vaginal bleeding. Bright red in color, pregnancy test positive. আচ্ছা, আরেকটা কি কোশ্চেন? 22-year-old patient presents with 8 weeks amenorrhea and slight parvaginal bleeding. তাহলে কি দেখো এখানে কি বলছে? প্রেগন্যান্সি টেস্ট ইজ পজিটিভ। তার মানে কি বাচ্চা বেঁচে আছে ভিতরে। তাহলে এটা কি? থ্রেটেন্ড অ্যাবর্শন। ইনএভিটেবল কেন না? কারণ অস এখনো খুলে নাই। অস যদি খুলে যাইতো তখন এটা হচ্ছে ইনএভিটেবল হইতো, যেহেতু অসের কথা বলা নাই আমি ধরে নিব অস ক্লোজ, তাহলে থ্রেটেন্ড অ্যাবর্শন। তাহলে কি বলছে? প্রবাবল, হোয়াট আর দ্য প্রবাবল কজেস, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট বিটুইন থ্রেটেন্ড অ্যাবর্শন এন্ড ইনকমপ্লিট অ্যাবর্শন, আর হচ্ছে এটা কি, হাউ উইল ইউ এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস অফ থ্রেটেন্ড অ্যাবর্শন, ট্রিটমেন্ট। আচ্ছা তাহলে, আচ্ছা হোয়াট আর দ্য প্রবাবল কজেস, এখানে মিসড অ্যাবর্শন আর হচ্ছে কি থ্রেটেন্ড অ্যাবর্শন। থ্রেটেন্ড অ্যাবর্শনের দিকেই বেশি যায়। আচ্ছা, ডিফারেন্সটা একটু পরে দিছি। আচ্ছা, এবার হচ্ছে, আচ্ছা হাউ উইল ইউ এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস অফ থ্রেটেন্ড অ্যাবর্শন আর হচ্ছে ট্রিটমেন্ট, এটাই আগে দিয়েছি। তাহলে ডায়াগনোসিস কিভাবে করবো? সিমটমস, ভ্যাজিনাল ব্লিডিং থাকবে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে। আচ্ছা, সায়েন্সে অ্যানিমিয়া থাকবে, সায়েন্স অফ আর্লি প্রেগন্যান্সি থাকবে। আচ্ছা, অ্যাবডোমিনাল এক্সামিনেশনে হাইট অফ দ্য ইউটারাস করসপন্ড করবে। ভ্যাজিনাল এক্সামিনেশনে সার্ভিক্স সফট, অস ক্লোজ। আচ্ছা, ইউটারাস হচ্ছে সফট থাকবে। তাহলে থ্রেটেন্ড অ্যাবর্শনে কি হবে? থ্রেটেন্ড অ্যাবর্শন মানে হচ্ছে আমি এখনো বাচ্চাটাকে বাঁচাতে পারবো, তাহলে আমি কি করব? তাকে অ্যাবসোলুট বেড রেস্ট দিব আমি ফর 2 to 5 days। অ্যাভয়েড স্ট্রেনাস অ্যাক্টিভিটি এন্ড সেক্সুয়াল ইন্টারকোর্স, অ্যাসেস ফিটাল ওয়েলবিং বাই আলট্রাসোনোগ্রাফি। যদি ব্লিডিং স্টপ করে তখন আমি অ্যান্টিনেটাল কেয়ার দিব তাকে, রিঅ্যাসেস করব যদি আবার ব্লিডিং শুরু হয়, এবং 1 মাস পরে আবার আসতে বলবো। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ডিফারেন্স। একটা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন ডিফারেন্স, আর একটা থ্রেটেন্ড অ্যাবর্শন আর ইনকমপ্লিট অ্যাবর্শনের ডিফারেন্স। দেখো এই যে অসটা দিয়েই মেইনলি বোঝা যায়। থ্রেটেন্ড অ্যাবর্শনে কি হবে? অস ক্লোজ থাকবে। ইনকমপ্লিট অ্যাবর্শনে অস হচ্ছে ওপেন থাকবে। আচ্ছা, তারপর ব্লিডিংটা কিরকম হবে? ফ্রেশ স্ক্যান্টি। ইনকমপ্লিটে থাকবে হচ্ছে পারসিস্টেন্ট, পারসিস্টেন্ট ব্লিডিং থাকবে। পেইন, এটা হবে পেইনলেস। ইনকমপ্লিটে পেইনফুল থাকবে। আচ্ছা, আচ্ছা থ্রেটেন্ড অ্যাবর্শন আর মিসড অ্যাবর্শন এটার মধ্যে ডিফারেন্স কিভাবে করবা? দেখো মোটামুটি কিন্তু সেম। পিভি ডিসচার্জটা কিরকম থাকতেছে? এখানে পিভি ডিসচার্জ থাকবে, পারভাইজানাল ব্লিডিং আছে স্লাইড, মিসড অ্যাবর্শনের কিন্তু থাকে। প্রেগন্যান্সি সিমটমস গুলো থ্রেটেন্ড অ্যাবর্শনে প্রেজেন্ট থাকে, কারণ কি বাচ্চা এখনো ভিতরে বেঁচে আছে। মিসড অ্যাবর্শনে বাচ্চা ভিতরে বেঁচে নাই, এই জন্য প্রেগন্যান্সি সিমটম সাবসাইড করতেছে। আচ্ছা, তারপর দেখো এই যে ফিটাল মুভমেন্ট অ্যান্ড হার্ট সাউন্ড এখানে প্রেজেন্ট থাকবে, থ্রেটেন্ডে প্রেজেন্ট থাকবে, মিসড অ্যাবর্শনে অ্যাবসেন্ট থাকবে। ঠিক আছে? আর অস 2টা জায়গায় ক্লোজ থাকে। আচ্ছা, এখন দেখো সেপটিক অ্যাবর্শন। 35-year-old lady presents with fever, lower abdominal pain and foul smelling vaginal discharge. She had history of induced abortion 7 days back. সেপটিক অ্যাবর্শন বললেই এই যে ইনডিউসড অ্যাবর্শন এই কথাটা থাকবে, অথবা কি বলা থাকতে পারে? আচ্ছা, আরেকটা কি বলা থাকতে পারে সেটা হচ্ছে যে সে একটা ইনএক্সপিরিয়েন্সড হ্যান্ড দিয়ে তার হচ্ছে গিয়ে ডেলিভারি হ্যান্ডেল করা হয়েছে। দাই বা এই টাইপের ইয়ে থাকবে, যে দাই দিয়ে ডেলিভারি করা হয়েছিল, বা ইনএক্সপিরিয়েন্সড হ্যান্ডে তার হচ্ছে গিয়ে ইয়ে করা হয়েছিল, সরি অ্যাবর্শন করা হয়েছিল, ইনএক্সপিরিয়েন্সড হ্যান্ডে অ্যাবর্শন করা হয়েছে, অথবা এরকম দাই এরা হচ্ছে গিয়ে অ্যাবর্শন করছে, ইনডিউসড অ্যাবর্শন করছে। এবং কি থাকবে? ফিভার থাকবে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, ফাউল স্মেলিং ডিসচার্জ থাকবে। তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হাউ উইল ইউ ম্যানেজ হার? তাহলে ডায়াগনোসিস কি আমার? সেপটিক অ্যাবর্শন। ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে অত সাইন সিমটমস আলাদা করে দেওয়ার দরকার নাই, ক্লিনিক্যাল ফিচার্স একবারে দিবা।
যে পেশেন্ট লুকস সিক অ্যান্ড অ্যাংশাস, টেম্পারেচার বেশি থাকবে, ফিভার থাকবে 30°C, অ্যাবডোমিনাল আর চেস্ট পেইন, এই যে ট্যাকিকার্ডিয়া, সরি ট্যাকিপনিয়া থাকবে, ইম্পেয়ার্ড মেন্টাল স্টেট, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস। পেলভিক এক্সামিনেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে কি পাবা? অফেন্সিভ পুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ, ইউটেরাইন টেন্ডারনেস থাকবে, অ্যান্ড হচ্ছে বগি ফিলিং ইন দ্য পাউচ অফ ডগলাস। এটা কখন পাবা? যখন পেলভিক অ্যাবসেস ডেভেলপ করবে তখন। আচ্ছা, ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন এটা একটু আলাদাভাবে লিখতে হয়, হ্যাঁ, সেপটিক অ্যাবর্শন ইনভেস্টিগেশনটা একটু আলাদাভাবে লিখতে হয়, এটা ওই রুটিন স্পেসিফিক ওইভাবে তুমি ইয়ে করতে পারবে না। আচ্ছা, কি করব আমি? আগে আলট্রাসোনোগ্রাফি করব। আলট্রাসোনোগ্রাফি অফ পেলভিস এন্ড অ্যাবডোমেন, এটাতে আমি কি পাবো? ইন্ট্রাইউটেরাইন রিটেন প্রোডাক্টস অফ কনসেপশন পাবো, ফরেন বডি পাওয়া যাবে। ইদার ইন্ট্রাইউটেরাইন অথবা ইন্ট্রা অ্যাবডোমিনাল। ইন্ট্রা অ্যাবডোমিনালে যাওয়ার অত চান্স থাকে না, ইন্ট্রাইউটেরাইনই হবে। অ্যান্ড ফ্রি ফ্লুইড ইন পাউচ অফ ডগলাস। আচ্ছা, ব্লাডের কালচার করতে হবে আমার, সেরাম ইলেকট্রোলাইট, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সেরাম ল্যাকটেট, কোয়াগুলেশন প্রোফাইল, অবশ্যই কোয়াগুলেশন প্রোফাইল করতে হবে। আচ্ছা, প্লেন এক্স রে অ্যাবডোমেন অ্যান্ড চেস্ট। আচ্ছা, হাই ভ্যাজাইনাল সোয়াব, হাই ভ্যাজাইনাল সোয়াব ফর কালচার, এটা মাস্ট। এটা আমি একটু পরে দিয়ে ফেলছি, এটা তোমরা প্রথমে দিবা, হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফির পরেই হাই ভ্যাজাইনাল সোয়াবটা দিয়ে দিবা। হাই ভ্যাজাইনাল সোয়াব নিতেই হবে সেপ্টিক অ্যাবর্শনের ক্ষেত্রে। আমি একটু দাগাই দিই যে হাই ভ্যাজাইনাল সোয়াব অবশ্যই অবশ্যই এটা লিখতে হবে। আচ্ছা। আচ্ছা, জেনারেল ম্যানেজমেন্টে কি করব? অবশ্যই হসপিটালাইজেশন করতে হবে তাকে, কাউন্সিলিং এন্ড অ্যাসেসমেন্ট অফ ম্যাটারনাল কন্ডিশন এন্ড কমিউনিকেশন অ্যাবাউট দ্য ইটিওলজি এন্ড কনসিকুয়েন্সেস। অ্যাডিকুয়েট হাইড্রেশন দিব আইভি ফ্লুইড দিয়ে, এবিসি অ্যাপ্রোচ, অ্যান্টিপাইরেটিক্স যেহেতু তার ফিভার আছে, অ্যান্টিএমিটিক্স দিব, ভমিটিং থাকতে পারে, অ্যান্ড পেইন রিলিফ করবো বা ইনজেকশন পেথিডিন। ক্যাথেটারাইজেশন করতে হবে, ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, ব্লাড ট্রান্সফিউশন ইফ নিডেড। আচ্ছা, স্পেসিফিক ম্যানেজমেন্ট দেখো, সেপটিক অ্যাবর্শনের স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে তুমি অ্যান্টিবায়োটিক কভারেজে রাখবা, অ্যান্টিবায়োটিক কভারেজ দিয়ে তারপর তাকে ডিএনসি করবা। আচ্ছা, ইমিডিয়েট ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, এই অ্যাম্পিসিলিন, ট্রিপল অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, অ্যাম্পিসিলিন, মেট্রোনিডাজল, জেন্টামাইসিন। ডোজ যদি মুখস্থ করতে পারো খুব ভালো, না করতে পারলে ট্রিপল অ্যান্টিবায়োটিক এই নামটা খালি লিখবা, অ্যাম্পিসিলিন, মেট্রোনিডাজল, জেন্টামাইসিন। ডিএনসি করবো আফটার অ্যান্টিবায়োটিক কভারেজ অফ 24 আওয়ার্স। 24 আওয়ার্স পরে আমি ডিএনসি করবো, আগে অ্যান্টিবায়োটিক কভারেজ আমাকে দিয়ে দিতে হবে। এরপর যদি আমি পেলভিক অ্যাবসেস সাসপেক্ট করি তখন আমি ল্যাপারোটমি করব। তোমরা শুধু এইটুক লিখবা যে পেলভিক অ্যাবসেস যদি সাসপেক্ট করি ল্যাপারোটমির ভিতরে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পোস্টাবর্টাল কেয়ার। তোমরা যদি কোনো অ্যাবর্শনের কেস তোমাদের পড়ে তখন এই পোস্টাবর্টাল কেয়ারটা এটা একটা নতুন জিনিস, হ্যাঁ, ম্যাডামরা এটা আজকাল খুব জিজ্ঞেস করে যে পোস্টাবর্টাল কেয়ারে কি কি থাকে। পোস্টাবর্টাল কেয়ারে 3টা কম্পোনেন্ট। এটা একটু, এটা কি আমি দিছি না? আচ্ছা, পোস্টাবর্টাল কেয়ারের 3টা কম্পোনেন্ট, এটা একটু লিখে নাও, ছোট করে খালি বলবা যে আহ, তার এমার্জেন্সি কন্ডিশনটা হচ্ছে সেটা থেকে আমি তাকে রিলিফ দিব, তার যদি ভ্যাজাইনাল ব্লিডিং থাকে সেটা আমি রিলিভ করব, রিটার্ন প্রোডাক্ট অফ কনসেপশন থাকলে সেটা আমি বের করে দিব, ইনফেকশন থাকলে সেটা কন্ট্রোল করব। এটা হচ্ছে 1 নাম্বার কম্পোনেন্ট। 2 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস। কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস, এটা তুমি ইমপ্ল্যান্ট দিতে পারো বা হচ্ছে গিয়ে ওসিপি দিতে পারো, যেটা পেশেন্ট নিতে চায় আর কি, বা তার জন্য যেটা সুইটেবল সেটা। আর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সার্ভিস। রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সার্ভিস কি? যদি অ্যাসোসিয়েটেড কোনো সিকনেস থাকে, যেমন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার থাকতে পারে, বা হচ্ছে গিয়ে ইউটিআই থাকতে পারে, আরটিআই থাকতে পারে, এগুলোর আমি ট্রিটমেন্ট দিয়ে দিব। ঠিক আছে? এই পোস্টা বটল কেয়ারের মধ্যে 3টা জিনিস পড়ে। এই 3টা জিনিস তোমরা একটু মনে রাখবা, এটা হচ্ছে গিয়ে ভাইবার কোশ্চেন, হ্যাঁ, ভাইবা এটা জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, কমপ্লিকেশনস অফ সেপটিক অ্যাবর্শন, ইমিডিয়েটর হচ্ছে হেমোরেজ, জেনারেলাইজড পেরিটোনাইটিস, এন্ডোটক্সিক শক, ডিআইসি, লেট ইনফার্টিলিটি এন্ড একটু প্রেগনেন্সি ডেভেলপ করে। আচ্ছা, রিপিটেড প্রেগনেন্সি লস, এখান থেকেও তোমাদের কিছু কোয়েশ্চেন আসে, এজন্য আমি এটা নিয়ে আসছি। আচ্ছা, রিপিটেড প্রেগনেন্সি লসের কি কোশ্চেন হবে সেটা হচ্ছে যে বলবে যে একটা পেশেন্ট এরকম তার 2-3 বার করে অ্যাবর্শন হয়েছে, তো এটাকে তুমি কি বলবা এবং তার ডায়াগনোসিসটা বলো। আচ্ছা, হিস্ট্রিতে কি থাকবে দেখো, ধরো 1 মিনিট।
আচ্ছা, হিস্ট্রিতে কি থাকবে? রিকারেন্ট মিড ট্রাইমেস্টার পেইনলেস সার্ভাইকাল ডাইলেটেশন and scape of liquor amni followed by painless expulsion of product of conception very much suggestive। আচ্ছা, এটা কেন হয়? কারণ রিপিটেড প্রেগন্যান্সি লসের মোস্ট ইম্পর্ট্যান্ট কজ যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। সার্ভাইকাল ইনকম্পিটেন্স মানে কি? সার্ভিক্সটা সময়ের আগেই ডাইলেটেশন হইতে শুরু করে, মানে ছোট হইতে শুরু করে আর কি, পেইনলেস। এবং এটা হচ্ছে কি পেইনলেস হয় কোনো কারণ কারণ ছাড়াই, সে হচ্ছে কি এরকম ডাইলেটেশন হইতে থাকে, হইতে হইতে তার প্রেগনেন্সিটা লস হয়ে যায়। এবং পেশেন্টটা যেহেতু পেইন নাই, পেশেন্ট বোঝে না, বোঝার আগেই প্রেগনেন্সি লস হয়ে যায়। এবং এটা মিড ট্রাইমেস্টারে হয়। হুম। পেইনলেস সার্ভাইকাল ডাইলেটেশন অ্যান্ড স্কেপ অফ লিগার এমনাই অ্যান্ড পেইনলেস এক্সপালশন অফ প্রোডাক্ট অফ কনসেপশন। ঠিক আছে। আচ্ছা, এটার আমি ডায়াগনোসিস করব কিভাবে? দেখো, ইন্টারকনসেপশনাল পিরিয়ডে একটা হেগার্স ডায়ালেটর থাকে। এটা একটা ইনস্ট্রুমেন্ট, তোমরা হয়তো অস্পিতে দেখছো। হেগার্স ডায়ালেটর, এটার 6 থেকে 8 নাম্বারটা যদি আমি ইন্টারনাল অস দিয়ে ঢুকাই, তাহলে আমি কোনো রেজিস্ট্যান্ট ফিল করব না। এবং পেশেন্ট কোনো পেইন ফিল করবে না। এবং কি থাকবে? অ্যাবসেন্স অফ ইন্টারনাল স্ন্যাপ অন ইটস উইথড্রল, মানে তুমি যখন উইথড্র করবা তখন তুমি কোনো রেজিস্ট্যান্স ফিল করতে পারবে না। ঢুকানোর সময় কোনো রেজিস্ট্যান্স থাকতেছে না, বের করার সময় কোনো রেজিস্ট্যান্স থাকতেছে না। আচ্ছা, পেলভিক এক্সামিনেশন করলে কি পাবো? বাইম্যানুয়াল এক্সামিনেশনে দেখো, বাইল্যাটারাল টিয়ার অর গ্যাপিং অফ দ্য সার্ভিক্স আপ টু ইন্টারনাল অস। আচ্ছা, সার্ভিক্সের যখন আমরা পিভি করি তখন কি আমরা ইন্টারনাল অস পর্যন্ত যেতে পারি না। আমরা যেটা দেখি সেটা কিন্তু এক্সটার্নাল অস দেখি। তাহলে তুমি দেখবা যে এক্সটার্নাল অস থেকে বাইল্যাটারাল অথবা ইউনিল্যাটারাল একটা টিয়ার ইন্টারনাল অস পর্যন্ত গেছে, যেটা নর্মাল না। এরকম টিয়ার কখনোই থাকে না। এই টিয়ারটা কখন থাকবে? এই সার্ভাইকাল ইনকম্পিটেন্স যখন থাকে তখন। আচ্ছা, প্রিমিনস্ট্রাল হিস্টেরোসার্ভাইকোগ্রাফি শোজ ফানেল শেপ শ্যাডো, এটা তোমাদের এত দরকার নেই। আচ্ছা, প্রেগনেন্সিতে কি হবে? এই যে স্পেকুলাম এক্সামিনেশন আমি কি দেখবো? পেইনলেস সার্ভাইকাল শর্টেনিং অ্যান্ড ডাইলেটেশন। সার্ভিক্সের ডাইলেটেশন মানেই সার্ভিক্স শর্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যাবে যে শর্ট সার্ভিক্স <25 মিলিমিটার, ফানেলিং অফ ইন্টারনাল অস <1 সেন্টিমিটার। এত কিছু দরকার নাই, এটা লিখবা শুধু। শর্ট সার্ভিক্স পাওয়া যাবে <25 মিলিমিটার। ঠিক আছে। আচ্ছা, এই সার্ভিসের শেপ কিরকম হবে? ওয়াই শেপ হতে পারে, ভি শেপ বা ইউ শেপ। স্পেকুলাম এক্সামিনেশনে দেখা যাবে কি ডিটেকশন অফ ডাইলেটেশন অফ ইন্টারনাল অস উইথ হার্নিয়েশন অফ দ্য মেমব্রেন। মানে হার্নিয়েশন অফ দ্য মেমব্রেন মানে কি? বাচ্চাটা একটা স্যাকের ভিতর থাকে না, ওই স্যাকটা ভিতরে বের হয়ে আসে। আচ্ছা, ইনভেস্টিগেশন। শুধু তো সার্ভাইকাল ইনকম্পিটেন্সের জন্য রিপিটেড প্রেগনেন্সি লস হয় না, আরো অন্যান্য অনেক কারণে রিপিটেড প্রেগনেন্সি লস হতে পারে। যেটা আমি তোমাদেরকে বললাম যে ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন, সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন, এগুলো সবগুলোর কারণে রিপিটেড প্রেগনেন্সি লস হয়। সেজন্য আমাকে কজ ধরে ধরে আমাকে ইনভেস্টিগেশন দিতে হবে। আচ্ছা, সিবিসি দিব, ব্লাড গ্লুকোজ দিব, টর্চ স্ক্রিনিং, থাইরয়েড ফাংশন টেস্ট, ব্লাড গ্রুপিং, অটোইমিউন স্ক্রিনিং যেমন লুপাস, অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকার্ডোলিপিন, অ্যান্টিবডি, এসএলইতে বারবার হচ্ছে প্রেগনেন্সি লস হয়। সেরাম এলএইচ অন ডে 2 ডে 3। আলট্রাসোনোগ্রাফি করবো, হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি, ক্যারিওটাইপিং করতে হবে, এটা হচ্ছে জেনেটিক অ্যাবনর্মালিটি দেখার জন্য। আর হচ্ছে এন্ডোসার্ভাইকাল সোয়াব ফর ক্ল্যামাইডিয়া। ক্ল্যামাইডিয়াটাই ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি করব? বিফোর প্রেগনেন্সি অ্যান্ড ডিউরিং প্রেগনেন্সি। বিফোর প্রেগনেন্সি কি করতে হবে? সে 3 মাস ওয়েট করবে। নেক্সট প্রেগনেন্সি নেওয়ার আগে 3 মাস ওয়েট করবে। ইমপ্রুভ করবে ফিজিক্যাল মেন্টাল হেলথ, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন নিবে। যদি তার কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে তাহলে সেটা ডিটেক্ট করে জেনেটিক কাউন্সিলিং করতে হবে। আচ্ছা। আচ্ছা, জেনারেল ট্রিটমেন্ট ডিউরিং প্রেগনেন্সি, বেড রেস্ট করবে সে। অ্যান্ড হচ্ছে কি করবে? অ্যাভয়েড করবে কয়টাস, ট্রাভেলিং, ফিজিক্যাল এক্সর্শন আর ব্যালেন্স ডায়েট নেবে। আচ্ছা, স্পেসিফিক ট্রিটমেন্ট কি দেখো? যদি সার্ভাইকাল ইনকম্পিটেন্স থাকে তাহলে আমরা শিরোৎকার সুচার অথবা ম্যাকডোনাল্ড সুচার আমরা দেই। আচ্ছা, তারপর কি আছে?
আহ, যদি বাইকর্নার টিউটারাস থাকে তখন আমরা মেট্রোপ্লাস্টি করি, এটা একটা সার্জারি। ফাইব্রয়েড যদি থাকে মায়োমেক্টমি করব। সার্ভাইকাল টিয়ার যদি থাকে রিপেয়ার করব। ইনফেকশন হলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করব। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি যদি থাকে তাহলে আমরা লো ডোজ অ্যাসপিরিন দিয়ে ট্রিটমেন্ট করা যায়। আর যদি ইনহেটেড থ্রোম্বোফিলিয়াস থাকে তাহলে অ্যান্টি থ্রোম্বোটিক থেরাপি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলি একটু, সার্ভাইকাল ইনকম্পিটেন্সের শিরোধার যে স্কারটা, সরি শিরোধার সুচার, এটা কখন দেওয়া হয়? দেয়া হবে কখন? ধরো একটা মেয়ের প্রেগনেন্সি লস হয়েছে 12 সপ্তাহে, ঠিক আছে? মানে এই প্রেগনেন্সিটা লস হয়েছে 12 সপ্তাহে, তাহলে নেক্সট যখন প্রেগনেন্সি হবে তখন আমি শ্বেতকার সুচার কখন দিব? তার যে 12 সপ্তাহে লস হয়েছে তার 2 সপ্তাহ আগে আমি দিব, মানে 10 সপ্তাহে দিব। আচ্ছা, ধরো একজনের প্রেগনেন্সি লস হয়েছে 14 সপ্তাহে, তাহলে নেক্সট প্রেগনেন্সিতে শ্বেতকার সুচার আমি দিব 12 সপ্তাহে, অলওয়েজ 2 সপ্তাহ আগে দিতে হয়। আচ্ছা, খুলবা কখন? 37 উইক্সে খুলবা। আর যদি লেবার প্রসেস শুরু হয়ে যায় তাহলে তো খুলে দিতেই হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা কার্ড কোশ্চেনে ছিল। আর উম, মনে হয় কোশ্চেনেও ছিল যে মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি। কোশ্চেন এরকম ছিল যে একটা নিউলি ম্যারিড মেয়ে আসছে, সে এখন এই প্রেগনেন্সি চায় না, সো সে এখন টার্মিনেট করতে চায়, মেডিকেল টার্মিনেশন চায়, তো তুমি কি কি ওয়েতে তাকে মেডিকেল টার্মিনেশন দিতে পারো? আচ্ছা, কি কি ওয়েতে মেডিকেল টার্মিনেশন দিতে পারো? অনেক কিছু দেয়া আছে, যে ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার, এত তোমাদের ভাগযোগের দরকার নেই। তোমরা সরাসরি এইটুক বললেই হবে। আর এত ডোজ যদি মনে না থাকে, আমি দেখা দিচ্ছি কতটুকু লিখবা। আচ্ছা, মিফেপ্রিস্টন মিসোপ্রোস্টল দেয়া যায়। আচ্ছা, মিফেপ্রিস্টন 200 থেকে 600 মাইক্রোগ্রাম ওরালি ফলোড বাই ইন 48 আওয়ার্স বাই মিসোপ্রোস্টল 200 to 600 মাইক্রোগ্রাম ওরালি অর 400 to 800 মাইক্রোগ্রাম বাক্কালি সাবলিঙ্গুয়াল আর ভ্যাজাইনাল। আচ্ছা, এইটা দিবা, এটা দিবা, ঠিক আছে? মিসোপ্রোস্টল অ্যালোন, এটা যদি মনে রাখতে পারো দিবা, না পারলে নাই। আমি হচ্ছে গিয়ে মানে একদম যেগুলো না দিলি না সেগুলো বলে দিচ্ছি, হ্যাঁ। মেথোট্রেক্সেট মিসোপ্রোস্টল এগুলো কখনোই দেওয়া হয় না। লেট্রোজল মিসোপ্রোস্টল এটাও তেমন একটা ইউজ করা হয় না, মেইনলি ইউজ করা হয় এই দুইটা, ঠিক আছে? এই দুইটা মানে দিবা আর কি, বাকিগুলো মনে রাখতে পারলে ভালো। আর হচ্ছে সার্জিক্যালের জন্য আমরা এমভিএই করি। আর সাকশন ইভাকুয়েশন তো সামটাইমস করা হয়। আচ্ছা, এটা হচ্ছে ওই যে তোমাদের ওজিএসবি গাইডলাইনের অ্যাবর্শনের এটা, এটা এখানে দেয়া আছে। আর যদি তোমাদের এটা বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে বলবা, আমি তোমাদের এটার একটা ভালো ছবি স্ক্রিনশট নিয়ে দিতে হবে। আচ্ছা, একটোপিক প্রেগনেন্সি। আচ্ছা, একটোপিক প্রেগনেন্সি এটা একটা, এটা আসলে ডেফিনেশন। Ectopic pregnancy is one in which the fertilized ovum is implanted and develops outside the normal endometrial cavity. Commonest site কি ectopic pregnancy? এই যে, সরি এটা একটু পরে চলে আসছে। আচ্ছা, কমনেস্ট সাইট, তাহলে কমনেস্ট সাইট কি? এক্সট্রাইউটেরাইন, ইন্ট্রাইউটেরাইন। এক্সট্রাইউটেরাইনের মধ্যে কমনেস্ট কোনটা? টিউবাল। টিউবালের মধ্যে সবচেয়ে কমন কোনটা? অ্যাম্পুলাতে, ঠিক আছে? আর কি আছে? ইসমাস আছে, ইনফান্ডিবুলাম, ইন্টারস্টিশিয়াল। ওভারিয়ান থাকে, অ্যাবডোমিনাল থাকে। আর ইউট্রাইনের মধ্যে আরো কি থাকতে পারে? সার্ভাইকাল, কর্নুয়াল, সিজারিয়ান স্কার, অ্যাঙ্গুলার। আচ্ছা, এখন এখান থেকে আমি কয়েকটা কোশ্চেন একটু বলে দিই। সেটা হচ্ছে যে জিজ্ঞেস করে যে কোন জায়গায় হচ্ছে সবচেয়ে কমন, সেটা হচ্ছে অ্যাম্পুলা। কোন জায়গা সবচেয়ে ডেঞ্জারাস, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। ইন্টারস্টিশিয়ালটা সবচেয়ে কম বাট সবচেয়ে সবচেয়ে ডেঞ্জারাস। কারণ কি? ইন্টারস্টিশিয়ালটা হচ্ছে সার্ভিক্স, ধরো ইউট্রাস, হ্যাঁ, ইউট্রাসের সাথে, ইউট্রাসের পরে কি আছে? ফ্যালোপিয়ান টিউব, এরপরে ওভারি। তো ফ্যালোপিয়ান টিউবকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে, ইন্টারস্টিশিয়াল পার্টটা কোনটা? যেটা ইউট্রাসের সাথে যে পার্টটা লাগানো উপরে, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে ইন্টারস্টিশিয়াল পার্ট। তা ইন্টারস্টিশিয়াল পার্টে কি হয়? ইন্টারস্টিশিয়াল পার্টের যে মাস্কুলেচার, সেটা ইউটেরাসের মাস্কুলেচারের সাথে কন্টিনিউয়াস এবং ওই জায়গাটা মোটামুটি ভালোই থিক।
এই জন্য ইন্টারস্টিশিয়াল প্রেগনেন্সির মানে ইন্টারস্টিশিয়াল একটোপিক প্রেগনেন্সির সিমটমস আসতে অনেক দেরি হয়, যেহেতু মাস্কুলেচার বড়, ওখানে না ওরা এই একটোপিক যে মাসটা সেটা বড় হইতে জায়গা পায়, বড় হইতে জায়গাও পায় এবং সময়ও পায় বেশি। এই জন্য যখন রাপচার হয় তখন অতিরিক্ত ব্লিডিং হয়, এবং কর্নুয়াল ব্লিডিং বন্ধ করা কিন্তু খুবই কঠিন। কর্নুয়াল ব্লিডিং কিন্তু সহজে বন্ধ হয় না। এই জন্য ইন্টারস্টিশিয়ালটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। এটা কখন হয়? এটা অ্যারাউন্ড 12 টু 16 উইক্সের দিকে এটা রাপচার হয়, এবং এটার মাস্কুলেচার অনেক ঠিক থাকে, বড় হওয়ার জায়গা পায়। এজন্য হচ্ছে গিয়ে লেট প্রেজেন্টেশন হয়, লেট প্রেজেন্টেশন হবে, অনেক বেশি ব্লিডিং হবে রাপচার হলে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে ডেঞ্জারাস, কর্নাল ব্লিডিং বন্ধ করা খুবই কঠিন। আচ্ছা, রিস্ক ফ্যাক্টরস, এগুলো তোমাদের কোশ্চেনে আসছে। রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে কি থাকবে? রিস্ক ফ্যাক্টরস হচ্ছে হিস্ট্রি অফ পিআইডি, টিউবার লাইগেশন, কন্ট্রাসেপটিভ ফেলিয়ার, প্রিভিয়াস ইক্টোপিক প্রেগনেন্সি থাকলে 6 to 10% চান্স বেড়ে যায়, টিউবাল রিকনস্ট্রাকটিভ সার্জারি, হিস্ট্রি অফ ইনফার্টিলিটি, এআরটি, আইডি ইউজ, প্রিভিয়াস ইনডিউসড অ্যাবর্শন, টিউবাল এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, একটোপিক প্রেগনেন্সি কিভাবে বুঝবা সিনারিও থেকে দেখো। সরাসরি কোশ্চেন আসতে পারে যে রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ রাপচার্ড একটোপিক, অথবা কি আসতে পারে 20 year old প্রাইমারি গ্রাভিডা। আচ্ছা, শর্ট কি থাকবে? শর্ট পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, এই যে সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন উইথ সিনকোপাল অ্যাটাক, সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন উইথ সিনকোপাল অ্যাটাক। এক্সামিনেশনে দেখো পালস বেশি, বিপি কম, অ্যানিমিয়া আছে, তার মানে কি পেশেন্ট শকের দিকে যাচ্ছে। তাহলে তুমি কি পাবা? সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন পাবা, সিনকোপাল অ্যাটাক পাবা, এবং তার হচ্ছে শর্ট পিরিয়ড অফ অ্যামেনোরিয়া থাকবে, পারভাইজানাল ব্লিডিং পেতেও পারো, এবং ফিচার্স অফ শক অবশ্যই থাকবে, অ্যানিমিয়া থাকবে। অ্যানিমিয়া এখানে 4+। অ্যানিমিয়া ওরা একদম মানে পেপার হোয়াইট হিসাবে আসে, যদি ওয়ার্ডে যাও তোমরা দেখবে একদম সাদা, পুরা সাদা হয়ে আসে একটোপিক প্রেগনেন্সি, এবং ফিচার্স অফ শক থাকবে তার। তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ডায়াগনোসিস কিভাবে দিবা? যদি সাইট উল্লেখ করা থাকে তাহলে সাইট দিবা, আর না হলে সাইডটা লিখবা না, মানে লেফট রাইট লিখবা না, শুধু লিখবা রাপচার টিপিক প্রেগনেন্সি, উইকস উল্লেখ করা থাকলে লিখবা, না লিখলে নাই। উইথ শক, শক যদি মানে ফিচার্স অফ শক যদি থাকে তাহলে শক লিখবা, না লিখলে নাই। এখানে এখানে দেখো এখানে কি আছে, এখানে লেখা আছে হচ্ছে যে এখানে কিন্তু শকের ফিচার্স আছে, 100 বেশি, বিপি কম, অ্যানিমিয়া আছে, তাহলে কি অ্যানিমিয়া 4, অ্যানিমিয়া 4+। আচ্ছা, এখানে যদি অ্যানিমিয়ার ইয়ে উল্লেখ করে দেয়, যদি হচ্ছে তোমার হিমোগ্লোবিন উল্লেখ করে দেয়, এবং সেটা যে অ্যানিমিয়ার দিকে পড়বে, যে অ্যানিমিয়ার ইয়েতে পড়বে সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। যেমন যদি কত 6.6, 7-এর নিচে যদি বলে, সেক্ষেত্রে সিভিয়ার অ্যানিমিয়া তুমি দিয়ে লিখবা। ঠিক আছে, লিখবা যে আপসাইড টু প্রেগন্যান্সি উইথ শক উইথ সিভিয়ার অ্যানিমিয়া, যদি আর কি থাকে, হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা যদি উল্লেখ করা থাকে তখন। আচ্ছা, ট্রিটমেন্ট অপশনস কি হবে? সিমটমসে কি থাকবে? শর্ট পিরিয়ড অফ অ্যামনোরিয়া, অ্যাবডোমিনাল পেইন, ভ্যাজানাল ব্লিডিং। সায়েন্সে পেলট থাকবে, এবং এটা কিন্তু একদম পেপার হোয়াইট থাকে, এটা লিখে দিতে পারো তোমরা, পেপার হোয়াইট, এটা দেখলে ম্যাডামরা খুশি হবে। আচ্ছা, ফিচার্স অফ শক থাকবে, কিরকম থাকবে? পালসটা হচ্ছে র্যাপিড অ্যান্ড ফিবল, হাইপোটেনশন, এক্সট্রিমিটিস কোল্ড কামিং। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে ইন্সপেকশনে তুমি তেমন কিছু পাবা না। প্যালপেশনে লোয়ার অ্যাবডোমেনটা টেন্স, টেন্ডার, কোনো মাস পাওয়া যাবে না, শিফটিং ডালনেস প্রেজেন্ট। শিফটিং ডালনেস প্রেজেন্ট কেন পাওয়া যায়? কারণ রাপচার হয়ে ভিতরে ব্লাড থাকে, ব্লাড, এই জন্য হচ্ছে গিয়ে তোমার শিফটিং ডালনেস থাকে। যদি ওটা আমরা প্যারাসেন্টেসিস করি, প্যারাসেন্টেসিস করলে কিন্তু ব্লাড ইয়েতে আসে, সিরিঞ্জে আসে। পেলভিক এক্সামিনেশন এটা করা হয় না, কারণ খুব টেন্ডারনেস থাকে, পেশেন্টটা করতে দেয় না। আচ্ছা, ইনভেস্টিগেশনের মধ্যে রুটিন যে ইনভেস্টিগেশন আছে সেগুলো তো লিখবাই। এরপর হচ্ছে স্পেসিফিক, স্পেসিফিক ইনভেস্টিগেশন তুমি কি পাবা? আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন, অ্যাবসেন্স অফ ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি উইথ এ পজিটিভ প্রেগনেন্সি টেস্ট, ফ্লুইড থাকবে ইন পাউচ অফ ডায়াগ্লাস, এবং অ্যাডনেক্সাল মাস থাকবে। এই অ্যাডনেক্সাল মাসটা থাকবে সেপারেটেড ফ্রম ওভারি। এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে তার ওভারিটা ভালো আছে, এটা ওভারিয়ান একটোপিক না, এটা হচ্ছে অ্যাডনেক্সাতে আছে। অ্যাডনেক্সা মানেই ওই টিউব। আচ্ছা, কালার ডপলার, কালার ডপলার স্টাডিতে রিং অফ ফায়ার প্যাটার্ন পাওয়া যায়। আর হচ্ছে বিটা ইসিজি তো করবোই। আচ্ছা, ট্রিটমেন্টে জেনারেল ট্রিটমেন্ট ওই একই জিনিস, হসপিটাল অ্যাডমিশন করবা, রিঅ্যাসুরেন্স কাউন্সিলিং, আইভি চ্যানেল ওপেন করব, ক্যাথেটারাইজেশন করব, ব্লাড ট্রান্সফিউশন ওয়েন ইন্ডিকেটেড, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক। স্পেসিফিক ট্রিটমেন্ট কি? এভাবেই লিখবা।
কি করা হয়? ল্যাপারোটমি করা হয়। ল্যাপারোটমি ফলোড বাই যে সাইডের টিউব এফেক্টেড সেই সাইডের সালপিনজেক্টমি উইথ থরো পেরিটোনিয়াল টয়লেটিং। ঠিক আছে, এভাবে লিখে দিলে ভালো। শুধুমাত্র ওই সালপিনজেক্টমি না লিখে এভাবে লিখে দিবা, হ্যাঁ, যে ল্যাপারোটমি ফলোড বাই, যদি উল্লেখ থাকে সাইট, সেই সাইটের সালপিনজেক্টমি উইথ থরো পেরিটোনিয়াল টয়লেটিং। হরোপেরিটোনিয়াল টয়লেটিং মানে কি? নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দেওয়া হয়, বুঝছো? নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত, কারণ ওদের কি হয়, ইন্টারনাল ব্লিডিং হয়, মানে রাপচার হয়ে যায়, রাপচার হয়ে পরে ইন্টারনাল ব্লিডিং থাকবে না, অ্যাবডোমিনাল ব্লিডিং হয়। তো এই জন্য হচ্ছে কি পেরিটোনিয়ামে, পেরিটোনিয়ামের অনেক জায়গায় হচ্ছে ক্লটস জমা থাকে। এই ক্লটস যাতে না থাকে, এগুলো বের করে দেওয়ার জন্য আমরা হচ্ছে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দেই। কয় লিটার দিতে হয়? মানে অ্যাটলিস্ট 2 লিটার, 2 লিটার নর্মাল স্যালাইন ইউজ করতে হয় ওয়াশ দেওয়ার জন্য। এবং পুরা অ্যাবডোমেনে হাত দিয়ে তোমার হেপাটোরেনাল পাউচ, তারপর হচ্ছে পাশে কি আছে, সরি হেপাটোরেনাল বলতেছি, পাউচটার নাম কি ভুলে গেলাম, হেপাটোরেনালি তো মনে হয়, হ্যাঁ। দুই দিকে হচ্ছে খুব খুব ভালো করে ওয়াশ করে আসতে হবে, পুরা অ্যাবডোমেন খুব ভালো করে ওয়াশ করে আসতে হবে। আচ্ছা, হোয়াট আর দ্য মেডিকেল ট্রিটমেন্ট অফ একটোপিক প্রেগনেন্সি অ্যান্ড ইটস ক্রাইটেরিয়া? আচ্ছা, মেডিকেল ট্রিটমেন্ট কখন দেওয়া হয়? যখন হচ্ছে আনরাপচার্ড একটোপিক থাকে তখন। তাহলে কি অ্যান্ড ইটস ক্রাইটেরিয়া? আচ্ছা, ক্রাইটেরিয়া কখন হবে দেখো, অ্যাসিমটোম্যাটিক অ্যান্ড পেশেন্ট কমপ্লায়েন্ট, হেমোডাইনামিক্যালি পেশেন্টটা স্টেবল আছে, সিরাম বিটা আইসিজি লেভেল লেস দেন, হ্যাঁ, লেস দেন 3000, টিউবাল ডায়ামিটার মাস লেস দেন 4 সেন্টিমিটার উইদাউট ইন ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি, এবং কোনো ইন্ট্রাঅ্যাবডোমিনাল হেমোরেজ নাই। কি কি ড্রাগ ইউজ করা হয়? মেথোট্রেক্সেট, পটাশিয়াম ক্লোরাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন, হাইপার অসমোলার গ্লুকোজ আর অ্যাক্টিনোমাইসিন। মেইনলি ইউজ করা হয় মেথোট্রেক্সেট। আচ্ছা। আচ্ছা, এবার আসতে পারে যে তোমাদের মানে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট তুমি কখন দিবা। এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট কখন দিবা দেখো, যখন বিটা এসিজি লেভেল থাকবে লেস দ্যান 1500 অ্যান্ড সাবসিকুয়েন্ট লেভেলটা ফল করতেছে, জেস্টেশনাল স্যাক লেস দ্যান 4 সেন্টিমিটার, কোনো ফিটাল হার্টবিট নাই, আর কোনো এভিডেন্স অফ ব্লিডিং অর রাপচার নাই। আচ্ছা, এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট কখন দিবা? যখন পেশেন্ট সিমটোম্যাটিক, হেমোডাইনামিক্যালি আনস্টেবল, শকে আছে পেশেন্ট, বিটা এসিজি লেভেল মোর দ্যান 3000, টিউবাল ডায়ামিটার মোর দ্যান 4 সেন্টিমিটার, ইন্ট্রা অ্যাবডোমিনাল হেমোরেজ আছে। এখানে কি কি সার্জারি করা হয়? কিছু কনজারভেটিভ সার্জারি আর হচ্ছে এক্সট্রাপেটিভ সার্জারি। কনজারভেটিভ সার্জারি কি? এক্সপ্রেসিং আউট অফ টিউব, মানে টিউবটাকে ধরে এরকম এক্সপ্রেস করে করে, মিল্কিং, মিল্কিং বলে এটাকে, মিল্কিং করে এক্সপ্রেস করা, মানে এক্সপ্রেস আউট করা হয়। সালপিঙ্গোস্টমি করা হয়। আর ডেফিনিটিভ যেটা, সেটা হচ্ছে সালপিনজেক্টমি। তাহলে দেখো, যদি সিনারিওতে যদি এরকম থাকে যে পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল, তার বিটা এসিডি এই 3000-এর কম, তারপর হচ্ছে টিউবাল ডায়ামিটার লেস দেন 4 সেন্টিমিটার। 3000 কম মানে কি? সেরাম সেরাম বিটা এসিডি লেস দেন 3000 বাট মোর দেন 1500, তখন হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট কি? বিটা এসিজি লেস দেন 1500, ঠিক আছে। আর সার্জিক্যাল হচ্ছে মোর দেন 3000 বিটা এসিজিটা। এই ক্লুগুলো দেখে তোমরা বুঝবা যে আসলে মানে কোন দিকের ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা, প্রাইমি গ্রাভিডা 22 years report with 6 weeks amenorrhea, ultrasonography reveals empty uterine cavity with ecogenic shadow, দেখো less than 4 সেন্টিমিটার in the ampulla of right fallopian tube. আচ্ছা, what is your diagnosis? How will you further evaluate the patient? Write down its treatment options. তাহলে এটা কি দেখো, কি বলছে, একটা ইকোজেনিক শ্যাডো যেটা লেস দেন 4 সেন্টিমিটার, তাহলে এটাকে তুমি কি ম্যানেজমেন্ট দিবা? এটাকে, এটা হচ্ছে আনরাপচার্ড একটোপিক। আনরাপচার্ড একটোপিক যেহেতু, আচ্ছা, আনরাপচার্ড একটোপিক যেহেতু, আমি এটাকে কি ম্যানেজমেন্ট দিব? এই দেখো, আমি কিন্তু তাকে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট দিব। আচ্ছা, তাহলে তার সিমটমস কি থাকবে?
শর্ট পিরিয়ড অফ অ্যামিনোরিয়া, স্ক্যান্টি ভ্যাজানাল ব্লিডিং থাকবে, আর্লি সিমটমস অফ প্রেগনেন্সি অ্যান্ড আনইজিনেস অন ওয়ান সাইড অফ দ্য ফ্ল্যাঙ্ক। আচ্ছা, সায়েন্সে হচ্ছে ইউট্রাসটা সফট থাকবে, পালসেটাইল, একটা স্মল ওয়েল সার্কামসাইজ টেন্ডার মাস থাকবে থ্রু ওয়ান ফর্নিক্স অ্যান্ড ইট ইজ সেপারেটেড ফ্রম ইউটারাস। ইনভেস্টিগেশন ওই সেম আল্ট্রাসোনোগ্রাফি আর হচ্ছে গিয়ে রুটিন ইনভেস্টিগেশন এগুলো দিব। ট্রিটমেন্টের মধ্যে কি, তাকে অবশ্যই হসপিটালে অ্যাডমিশন করতে হবে, অবজারভেশনে রাখবো আমি, প্রপার হাইড্রেশন, অ্যানিমিয়া কারেকশন, অ্যান্টিবায়োটিক দিব ইনফেকশনের জন্য। স্পেসিফিক ম্যানেজমেন্ট দেখো, অ্যাজ দ্য মাস ইজ লেস দেন 4 সেন্টিমিটার, পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল, এখন আমি দিব হচ্ছে তাকে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, দ্যাট ইজ অনলি অবজারভেশন অ্যান্ড হোপিং ফর স্পন্টেনিয়াস রেজলিউশন। এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট এটাই, ওয়েট অ্যান্ড সি। হুম। আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে ভাইবার কোশ্চেন, যে মেডিকেল ম্যানেজমেন্টে বললাম না যে মেথোট্রেক্সেট দেওয়া হয়। এখন এই মেথোট্রেক্সেটটা কিভাবে কাজ করে? মেথোট্রেক্সেট হচ্ছে ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট, ও ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজকে ব্লক করে দিবে এবং প্রিভেন্ট করবে কনভার্সন অফ ডাইহাইড্রোফোলেট টু টেট্রাহাইড্রোফোলেট হুইচ ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ফলিক অ্যাসিড। এটা ডোজ কি 50 মিলিগ্রাম/মিটার স্কোয়ার। আচ্ছা, মেথোট্রেক্সেট দিলে কি হয়? মেথোট্রেক্সেট দিলে হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজটা ব্লক হয়ে যায়, তখন কি ডিএনএ আর সিনথেসিস হবে না, এটা হলো কথা। আচ্ছা, মনিটরিং কিভাবে করব? মনিটরিং করব আমি হচ্ছে ডে 4 এবং ডে 7-এ বিটা ইসিজি আমি করতে দিব। এই ডে 4 আর ডে 7-এর বিটা ইসিজি যদি মোর দেন 15% কমে যায়, তখন আমি পেশেন্টকে উইকলি ফলো আপ করবো বিটা ইসিজি দিয়ে আনটিল বিটা ইসিজি ইজ লেস দেন 10। ঠিক আছে, এটা বুঝতে যদি সমস্যা হয়, আচ্ছা এটা আমি আবার বলি, তুমি ডে 4-এ একটা বিটা ইসিজি করবা, ডে 7-এ একটা বিটা ইসিজি করবা, এই দুটোকে কম্পেয়ার করবা, যদি দেখো যে এইটা ডে 4-এ যেটুক ছিল তার চেয়ে ডে 7-এ যেটুক আছে সেটা ডে 4-এর চেয়ে 15%-এর মানে কমছে, 15%-এর বেশি, তখন হচ্ছে তুমি তাকে উইকলি ফলো আপ করবা যতক্ষণ না পর্যন্ত বিটা ইসিজি লেস দেন 10-এ চলে আসে। ঠিক আছে। আচ্ছা, আর ডোজ কি হবে? 50 মিলিগ্রাম/মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাবর্শন শেষ, একটোপিক শেষ, এখন হচ্ছে মোলার। মোলার প্রেগনেন্সি। আচ্ছা, মোলার প্রেগনেন্সি দেখো, 22-year-old lady presents with amenorrhea for 12 weeks with excessive vomiting, slight parvaginal bleeding and occasional passage of grape-like structures. Grape-like structures বললেই মোলার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, 28-year-old লেডি সে কি করতে আসছে? অ্যামনিয়া ফর 8 weeks, কন্টিনিউয়াস পারভাইজান ব্লিডিং এন্ড এই যে অকেশনাল প্যাসেজ অফ গ্রেপ লাইক স্ট্রাকচার। গ্রেপ লাইক স্ট্রাকচারের কথা বলবে, গ্রেপ লাইক স্ট্রাকচার মানেই হচ্ছে মোলার। তাহলে ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, কমপ্লিকেশন ইফ লেফট আনট্রিটেড, হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস, হাউ উইল ইউ ফলো আপ দিস পেশেন্ট। আচ্ছা, এখানে আগে একটু বলে রাখি, এই যে ডি নাম্বার যে কোশ্চেনটা, হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস, তুমি মোলার প্রেগনেন্সির ডায়াগনোসিস কিন্তু কখনোই, যতই গ্রেপ লাইক স্ট্রাকচার বের হোক যাই হোক, এটাকে তুমি যতক্ষণ না পর্যন্ত হিস্টোপ্যাথোলজি করবা ততক্ষণ পর্যন্ত কনফার্মেশন আসবে না। এই জন্য কনফার্ম করার জন্য তুমি অবশ্যই হিস্টোপ্যাথোলজি করতে হবে। আচ্ছা, তাহলে আমার ডায়াগনোসিস কি? মোলার প্রেগনেন্সি। আচ্ছা, ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্টের প্রথমে সিমটমস, সিমটমসে কি থাকবে? সিমটমস অফ আর্লি প্রেগনেন্সি কিন্তু এক্সাজারেটেড, ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, এক্সপালশন অফ গ্রেপ লাইক ভেসিকলস। ডায়াগনস্টিক, আচ্ছা, অ্যাসোসিয়েটেড সিমটমস হচ্ছে ভমিটিং অ্যান্ড ব্রেথলেসনেস। ভমিটিং কিন্তু অনেক বেশি থাকে এখানে, হ্যাঁ, মানে প্রেগনেন্সি সিমটমস গুলো অনেক বেশি এক্সাজারেটেড হয়। আচ্ছা, সায়েন্সে কি হবে? ফিচার সাজেস্টিভ অফ আর্লি প্রেগনেন্সি, পেশেন্ট লুকস ইল, প্যালট থাকবে। আচ্ছা, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা খুব ইম্পর্টেন্ট। কি হবে দেখো, দ্য সাইজ অফ ইউটেরাস ইজ মোর দেন এক্সপেক্টেড, কারণ কি ভিতরে কিন্তু কোনো ফিটাস নাই, আছে খালি ওই গ্রেপ লাইক স্ট্রাকচার, এই জন্য হচ্ছে ইউটেরাসটা খুব বেশি বড় হয়ে যায়। এবং ইউটেরাসের ফিলিং কিরকম থাকে? ডাউই থাকে, কোনো ফিটাল পার্টস পাবা না, কোনো ফিটাল মুভমেন্টও পাওয়া যাবে না, এবং ফিটাল হার্ট সাউন্ডও পাওয়া যাবে না, ডপলার দিয়েও পাওয়া যাবে না। আচ্ছা, পিভি এক্সামিনেশনে ফাইন্ডিং অফ ভেসিকলস। ইনভেস্টিগেশন, রুটিন ইনভেস্টিগেশন যা তোমরা জানো সেটাই দিবা।
স্পেসিফিক ইনভেস্টিগেশন, স্পেসিফিক ইনভেস্টিগেশনে কি পাওয়া যাবে? আলট্রাসোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফিতে স্নোস্টোম অ্যাপিয়ারেন্স পাবো, বিটা ইসিজি অনেক বেশি এলিভেটেড থাকবে, মার্কলি এলিভেটেড, চেস্ট এক্সরেতে ক্যানন বল ক্যানন বল ওপাসিটিস পাবো, এবং কোয়াগুলেশন প্রোফাইল, কোয়াগুলেশন প্রোফাইল অবশ্যই করতে হবে। কোয়াগুলেশন প্রোফাইলের মধ্যে আমরা কি করি? পিটিএ, পিটিটি, ডি ডাইমার, এগুলো করা হয়। আচ্ছা, ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্ট ওই হসপিটাল অ্যাডমিশন ওগুলা যা আছে ওইসব দিবা। স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে সাকশন ইভাকুয়েশন, মোলার জন্য সাকশন ইভাকুয়েশন করা হয়। আচ্ছা, কমপ্লিকেশনস অফ মোলার প্রেগনেন্সি, ইমিডিয়েট কি হবে? যেহেতু সাকশন ইভাকুয়েশন করতেছি, হেমারেজ হতে পারে, শক, পারফোরেশন, ইনফেকশন, কোয়াগুলেশন ফেলিওর, লেটে হচ্ছে কোরিওকার্সিনোমা, এবং আরো কি হতে পারে? পারসিস্টেন্ট জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ। আচ্ছা, আচ্ছা, এই কোশ্চেনটাও তোমাদের ছিল যে ওয়াই সাকশন ইভাকুয়েশন ইজ আইডিয়াল ফর মোলার। এখানে কি হয়? সাকশন ইভাকুয়েশনটা র্যাপিড হয়, মিনিমাল ব্লিডিং হয়, লেস চান্স অফ ইউটেরাইন পারফোরেশন, ইনফেকশন, এবং প্রিজার্ভ করা যায় ফার্টিলিটি। আচ্ছা, এখানে কিন্তু দেখো এর আগের এর আগের স্লাইডে কমপ্লিকেশন আমি বলছিলাম পারফোরেশন অফ ইউটেরাস, হেমোরেজ অ্যান্ড শক। আবার এখানে বলা হচ্ছে যে কেন আইডিয়াল, যে এটা কম হয়, মিনিমাল ব্লিডিং হয়, লেস চান্স, মানে কি হতে পারে, কিন্তু এখানে সাকশন ইভাকুয়েশন করলে এটার চান্সটা কম থাকে। যে কোনো প্রসিডিওরের কমপ্লিকেশন হিসাবে, মানে সরি, সাকশন ইভাকুয়েশনের কমপ্লিকেশন হিসাবে হেমোরেজ এবং পারফোরেশন হতেই পারে, তবে এই প্রসিডিওরে এই কমপ্লিকেশন হওয়ার চান্সটা কম। আচ্ছা, আচ্ছা, কমপ্লিকেশন অফ সাকশন ইভাকুয়েশন, হেমোরেজ, ইউটেরাইন পারফোরেশন, সার্ভাইকাল ইনজুরি, এন্ডোমেট্রাইটিস, সেপসিস। আচ্ছা, ফলো আপ, দেখো তোমাদের মোলারের ফলো আপ এক এক জায়গায় এক এক রকম করে লেখা, হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে ওজিএসবি গাইডলাইন থেকে নিছি আমি। এই ফলো আপটা বলবা, তাহলে আর কিছু বলার থাকবে না, হ্যাঁ। এটা একটু কষ্ট করে পড়তে হবে তোমাদের। তুমি এক একটা জায়গা থেকে এক এক রকম ফলো আপ পড়লা, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হইলো না, ম্যাডাম তোমার অ্যান্সারটা নিল না, তো তাইলে কি লাভ, তাই না? এই এই কষ্টের কি লাভ? এর চেয়ে ভালো আমি একটা ভালো জায়গা থেকে পড়ি, যে জায়গা যেটা পড়লে আমি সব জায়গায় ইউজ করতে পারবো। আচ্ছা, দেখো কিভাবে ফলো আপ করবা। 48 আওয়ার্স পোস্ট ইভাকুয়েশন, তুমি ইভাকুয়েশন করছো, সাকশন ইভাকুয়েশন করছো, 48 আওয়ার্স পরে তুমি হচ্ছে সিরাম বেটা ইসিজি দিবা। আচ্ছা, বিফোর ডিসচার্জ আমি কি করব? বিফোর ডিসচার্জ, একটা পেশেন্টকে ডিসচার্জ দেওয়ার আগে আমরা কি কি করি সেগুলোই করবা। পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো, অ্যানিমিয়া, পিভি ব্লিডিং, এবং তাকে কাউন্সেলিং করতে দিব। আচ্ছা, এক সপ্তাহ পরে, এবং এই যে আমরা একটা ডিসচার্জ সার্টিফিকেট দেই না, ওখানে লিখে দিতে হবে যে 1 সপ্তাহ পরে কি করবা, টিভিএস করব আমি 1 সপ্তাহ করে, সে টিভিএস করে সে আমার কাছে নিয়ে আসবে রিপোর্টটা, টিভিএস এর রিপোর্টটা, এবং সবকিছু রেকর্ড করতে হবে ইন মোলার কার্ড। কারণ এই মোলার কার্ডে রেকর্ড কেন করতে হবে? যদি নেক্সট টাইম তার মোলার হয়, এই মোলার কার্ডে সবকিছু লেখা থাকে, যে সে কোন জায়গায় করছে, কে করছে, তার ইনিশিয়াল বিটা কত ছিল, ডিসচার্জের সময় বিটা কত ছিল, সবকিছু মোলার কার্ডে নোট করে রাখা হয়, তো এই জন্য মোলার কার্ডটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপরে সে এই যে আসলো আমার কাছে 1 উইক পরে, তখন আমি কি দেখবো? টিভিএস এ দেখা যাবে যে নো প্রোডাক্টিভ নিউট্রাস, তার মানে সে ভালো আছে। প্রোডাক্টিভ নিউট্রাস থাকলে আমি তখন হচ্ছে তাকে আবার ইয়ে করতে হবে, তাকে আবার আমাকে অ্যাসেস করতে হবে। আচ্ছা, সাবসিকুয়েন্ট উইকলি ফলো আপ অফ অফ দ্য অ্যাবাভ টু গ্রুপস। আচ্ছা, এদেরকে আমি কিভাবে ফলো আপ করবো? দেখো, হিস্ট্রি অফ অ্যামিনোরিয়া, সে যখন ফলো আপে আসবে তখন আমি কি কি দেখবো? হিস্ট্রি অফ অ্যামিনোরিয়া, ইরেগুলার পারভেজানা ব্লিডিং, ক্লিনিক্যাল ইভালুয়েশনে দেখবো তার জেনারেল ফিজিক্যাল কন্ডিশন এন্ড পারভেজানাল ব্লিডিং, পিভি এক্সামিনেশন করে সাইজ অফ ইউটারাস এন্ড ওভারি দেখতে হবে, ক্লিনিক্যাল ইভালুয়েশন করব টু সি সাইন সিমটমস অফ মেটাস্টেসিস, কাউন্সেলিং। আচ্ছা, ইনভেস্টিগেশন, দেখো উইকলি বিটা ইসিজি আপ টু 2 নর্মাল ভ্যালু, দেন মান্থলি বিটা ইসিজি আপ টু 6 মান্থস, এন্ড চেস্ট এক্সরে 1 মান্থ পোস্ট ইভাকুয়েশন। আচ্ছা, চেস্ট এক্সরে তো গেল, এটা করলাম। তাহলে আমি কি করব? উইকলি বিটা ইসিজি করব। উইকলি মানে কি? উইকে একটা। উইকলি বিটা আপ টু 2 নর্মাল ভ্যালু, তাহলে 2টা নর্মাল ভ্যালু আসলো। এই নর্মাল ভ্যালু আসতে কতদিন সময় লাগে? 4 থেকে 8 সপ্তাহ সময় লাগে। আচ্ছা, তারপরে যখন 2টা নর্মাল ভ্যালু, দুইটা কনজিকিউটিভ মানে পর পর 2টা নর্মাল ভ্যালু আমি পাইলাম, তারপরে আমি কি করব? মান্থলি বিটা ইসিজি করতে দিব তাকে আপ টু 6 মান্থ। মান্থলি মানে মান্থলি একটা, মানে 2টা নর্মাল ভ্যালু আসলো তার, দুইটা কনজিকিউটিভ নর্মাল ভ্যালু আসলো, এরপর থেকে
আমি মাসে একটা করে বিটা এসিজি করবে আপ টু 6 মান্থ। আচ্ছা, এই যে যে উইকলি করলা, দুইটা নর্মাল ভ্যালু আসলো, সেখানে তো অলরেডি 8 উইকস চলে গেছে, তাহলে এই 6 মান্থ ওই 8 উইকস এর মধ্যে পড়বে? না, পড়বে না। তোমার দুইটা নর্মাল ভ্যালু আসতে যত সপ্তাহে সময় লাগুক, 4 সপ্তাহ হোক, 8 সপ্তাহ হোক, 10 সপ্তাহ হোক, ওইখান থেকে স্টার্ট করবা 6 উইকস। ঠিক আছে? ওইটা শেষ, ওইটার মধ্যে তোমার দুইটা নর্মাল ভ্যালু পড়বে। এরপর থেকে তুমি স্টার্ট করবা এই 6 মান্থের জন্য, যেটা মান্থলি আমি দিব বিটাইসিটি। আচ্ছা। 28-year-old married woman reported with continuous pervaginal bleeding following suction evacuation for molar pregnancy 1 month back. What information you want to take from history and clinical examination? আচ্ছা, মানে কি হয়েছে, তার 1 মাস আগে তার একটা মোলার প্রেগনেন্সি হয়েছিল এবং তার জন্য সাকশন ইভাকুয়েশন হয়েছে। এখন তার কন্টিনিউয়াস পারভাজিনাল ব্লিডিং হচ্ছে। তাহলে আমি তার কি কি ইনফরমেশন নিব ফ্রম হার হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন? দেখো, তার ব্লিডিং হচ্ছে, তাহলে আমি ব্লিডিং এর হিস্ট্রি নিব। অনসেট, কখন শুরু হয়েছে ব্লিডিংটা, কন্টিনিউয়াস না ইন্টারমিটেন্ট, অ্যামাউন্ট কিরকম, তার হচ্ছে গিয়ে ভেসিকল এই যে গ্রেপ লাইক স্ট্রাকচারটা যাচ্ছে কিনা, পোস্ট কোয়ার্টাল ব্লিডিং আছে কিনা, তাহলে এটা গেল ব্লিডিং এর হিস্ট্রি। এরপর হচ্ছে সিমটমস অফ অ্যানিমিয়া, ফ্যাটিক, ডিজিনেস, ব্রেথলেসনেস এগুলো আছে কিনা। আচ্ছা, পারসিস্টেন্ট ব্লিডিং, এক্সেসিভ ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন এসব আছে কিনা, কাফ, হেমোপটাইসিস, হেডেক, সিজার, এগুলোর মানে কি যে মেটাস্টাসিস হয়েছে লাংসে বা ব্রেনে। আচ্ছা, ডিটেলস অফ দ্য মোলার প্রেগনেন্সি, ডেট অফ ইভাকুয়েশন, ডেট অফ সাকশন ইভাকুয়েশন, when, where and by whom it was done, complication, any complication during the procedure, follow up এ was beta ECG monitored regularly, সেটা কি ডিক্লাইন করছে নাকি প্ল্যাটু ছিল নাকি রাইজিং ছিল। আচ্ছা, এবং মিনস্ট্রুয়াল অ্যান্ড কন্ট্রাসেপটিভ হিস্ট্রি, এনি রিজাম্পশন অফ মিনসেস অ্যান্ড হচ্ছে কন্ট্রাসেপটিভ ইউজ। ও আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি না, এটা একটু দাঁড়াও, 1 মিনিট, এটা বলে দিই। দেখো, আচ্ছা, এই যে কন্ট্রাসেপটিভ যে ইয়েটা আছে, এখানে কি বলছে যে স্ট্রংলি রেকমেন্ডেড নট টু কনসিভ আনটিল বিটা এসিজি লেভেল নর্মাল ফর 6 মান্থ। কারণ বিটা, আমরা কি জানি, নর্মাল প্রেগনেন্সিতে তো বিটা এসিজি বাড়ে। তাহলে ও যখন ফলো আপে থাকতেছে, এর মধ্যে যদি আবার প্রেগনেন্ট হয়, তখন কি আমি বুঝবো যে এই বিটা এসিজি কেন বাড়তেছে? এটা কি মোলারের জন্য বাড়তেছে নাকি তার নর্মাল প্রেগনেন্সি হচ্ছে সেটার জন্য বাড়তেছে? তো আমি বুঝবো না। এই জন্য তাকে হচ্ছে গিয়ে আমি প্রেগনেন্ট হইতে মানা করবো আপ টু 6 মান্থ, কন্ট্রাসেপটিভ ফর 1 ইয়ার সিন্স ডায়াগনোসিস, 1 বছর আমি কন্ট্রাসেপটিভ ইউজ করতে বলবো। আচ্ছা, ব্যারিয়ার অথবা কম্বাইন্ড অর কন্ট্রাসেপটিভ পিলস আর ইউজড, কিন্তু আইইউসিডি অথবা প্রোজেস্টেরন অনলি পিল ইউজ করা যাবে না, বিকজ অফ চান্স অফ ইরেগুলার পিভি ব্লিডিং করে ওরা। আইইউসিডি আর হচ্ছে গিয়ে প্রোজেস্টেরন অনলি পিল ইরেগুলার ব্লিডিং করে, তখন আমার একটা কনফিউশন লাগবে যে এই ব্লিডিংটা কি এই কন্ট্রাসেপটিভের জন্য হচ্ছে নাকি ওরা এখনো পারসিস্টেন্ট মোলার আছে তার জন্য হচ্ছে। ঠিক আছে? এই অ্যাডভাইসটা দিয়ে দিতে হবে। এই অ্যাডভাইসটা আমি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা। আচ্ছা, তারপর এক্সামিনেশনে কি দেখবো? জেনারেল এক্সামিনেশনে প্যালট থাকবে, তার ভাইটাল সাইন্সের মধ্যে ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, সাইন্স অফ মেটাস্টেসিস আমি দেখবো। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি দেখবো? ইউটেরাসের সাইজ কি থাকতে পারে, সাব ইনভলিউশন থাকতে পারে, পেলভিক মাস, টেন্ডারনেস, পারভাইজানাল ব্লিডিং এ অ্যামাউন্ট অ্যান্ড সোর্স অফ ব্লিডিং, ইউটেরাসের সাইজ অ্যান্ড কনসিস্টেন্সি, আর সার্ভাইকাল লস, ওপেন না ক্লোজ। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার এইটুকুই। ঠিক আছে? এখন যদি তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করে যে মোলার প্রেগনেন্সি কয় ধরনের, মোলার প্রেগনেন্সি কিন্তু 2 ধরনের, কমপ্লিট এবং ইনকমপ্লিট। কমপ্লিট মোল মানে কি? কোনো এমব্রায়ো নাই এবং এটার 46XX ক্যারিওটাইপ। আর পার্শিয়াল মোল মানে হচ্ছে এমব্রায়ো কিছুটা থাকে, কিছুটা এমব্রায়ো প্রেজেন্ট থাকে। এখন দেখো, এটা একটু কঠিন, বাট আমি তোমাদেরকে বলে দিই যে কমপ্লিট মোলে কি হয়। কমপ্লিট মোলের যে ক্রোমোজোমটা, এটা পুরাটাই হচ্ছে ফাদার থেকে আসে। এজন্য কমপ্লিট মোলে ক্রোমোজোমাল রেশিও যেটা প্যাটার্নাল এবং ম্যাটার্নাল, সেটা হচ্ছে 2:0, মানে যা আসে সবই বাবার থেকে আসে। এই জন্য ম্যাটার্নাল কোনো কম্পোনেন্টই এখানে থাকে না। দেখো, প্যাটার্নাল ম্যাটার্নাল রেশিও কি হয়, প্যাটার্নাল 2, ম্যাটার্নাল 0, এখানে কোনো ম্যাটার্নাল কম্পোনেন্ট থাকে না কমপ্লিট মোলে। আর ইনকমপ্লিট মোলে প্যাটার্নাল ম্যাটার্নাল রেশিও থাকে 2:1, তার মানে ম্যাটার্নাল কম্পোনেন্টস থাকে। এই জন্য এটার ক্যারিওটাইপিং কি হয়, ট্রিপ্লয়েড হয়, 69XX অথবা 69XX Y।
মোস্ট কমন হচ্ছে 69XX Y। হুম, তোমাদের পার্শিয়ালের জন্য হচ্ছে মোস্ট কমন 69XX Y, আর কমপ্লিটের জন্য মোস্ট কমন হচ্ছে 46XX। আচ্ছা, এখন হচ্ছে ভেসিকোভ্যাজানাল ফিস্টুলা। ভেসিকোভ্যাজানাল ফিস্টুলার এটা হচ্ছে মেকানিজম, এটা একটা কোশ্চেন একবার আসছিল রিটেনে, সেজন্য। আচ্ছা, কি হয় ভেসিকোভ্যাজানাল ফিস্টুলার, এই মেকানিজম সবাই জানে। প্রেগন্যান্সিতে কি হয়, ব্লাডারটা একটা অ্যাবডোমিনাল অর্গান হয়ে যায় এবং কি হয়, কম্প্রেশন হয়। কম্প্রেশন হবে অফ ইউরেথ্রা বিটুইন দ্য প্রেজেন্টিং পার্ট অ্যান্ড সিম্ফাইসিস পিউবিস। ইউরেথ্রাটা থাকতেছে বিটুইন টু বনি পার্টস। তাহলে পেশেন্ট fail to empty the bladder, the urinary bladder gets traumatized এবং কি হবে, traumatized which may lead to blood stained urine। আচ্ছা, এই যে base of the bladder and urethra which is nipped between two presenting part, which is between the presenting part and symphysis pubis, যার জন্য সেখানে কি হবে, নেক্রোসিস হবে। নেক্রোসিস হয়ে টিস্যুটা ইনফেক্টেড হবে এবং পরে স্লাফ অফ হয়ে যাবে, তখনই ভেসিকোভ্যাজানাল ফিস্টুলা ডেভেলপ করে। আচ্ছা, দেখো কোশ্চেনে কি থাকবে। আচ্ছা, রাইট ডাউন দ্য ইভালুয়েশন অফ আ পেশেন্ট হু হ্যাজ কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন 5 days ফলোইং অবস্ট্রাক্টেড লিভার। এই যে অবস্ট্রাক্টেড লিভার, এই কথাটা লেখা থাকবে, ঠিক আছে। কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন, এই কথাগুলো লেখা থাকবে। আচ্ছা, তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হাউ ক্যান ইউ প্রিভেন্ট সাচ অকারেন্স, হাউ উইল ইউ ট্রিট হার, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ ভিভিএফ। আচ্ছা, তাহলে আমার ডায়াগনোসিস কি, ভেসিকোভ্যাজানাল ফিস্টুলা। ট্রিটমেন্ট কিভাবে করব, সিমটমস কি থাকবে, কন্টিনিউয়াস স্কেপ অফ ইউরিন থ্রু ভ্যাজাইনা, কোনো আর্জ থাকবে না তার। আর্জ মানে কি, আমি বুঝতেছি যে আমার এখন ওয়াশরুমে যাইতে হবে, ওয়াশরুমে গেলে আমার হচ্ছে কি এখন ইউরিন পাস হবে, কিন্তু এরা কি হয়, যাদের হচ্ছে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা, তাদের কোনো আর্জ থাকে না, ওরা বোঝেই না যে ওদের এখন ওয়াশরুমে যাইতে হবে, ওদের ইউরিন পাস করতে হবে, এই জিনিসটা ওরা বোঝেই না। কারণ কি, এই কন্টিনিউয়াস তো স্কেপ হতে হচ্ছেই, এই জন্য ওদের তো কোনো ইয়ে থাকে না, ওরা তো বুঝতে পারবে না। ইন্টারমিটেন্ট লিকেজ অফ ইউরিন, যেহেতু বারবার ইউরিন লিক হচ্ছে, ওই জায়গাটায় প্লুরাইটিস ভালভি হয়। আচ্ছা, সায়েন্সে কি, অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যাবে না। ভালভাল ইন্সপেকশন, ভালভাল ইন্সপেকশনে কি হবে, স্কেপ অফ ওয়াটারি ডিসচার্জ, ওয়াটারি ডিসচার্জ পার ভ্যাজাইনা অফ অ্যামোনিয়াকাল স্মেল ইজ ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, এভিডেন্স অফ সোডেন অ্যান্ড এক্সকোরিয়েশন অফ ভালভাল স্কিন, ভ্যারিং ডিগ্রি অফ পেরিনিয়াল টিয়ার মে বি প্রেজেন্ট। অবস্ট্রাক্টেড লেবার হয়তো টিয়ার হবেই। আচ্ছা, স্পেকুলাম এক্সামিনেশন আমি কি দেখতে পারি, ফিস্টুলাটার সাইজ, সাইট এবং নাম্বার দেখা যায়। আচ্ছা, যদি বড় একটা ফিস্টুলা থাকে তাহলে ব্লাডার মিউকোসা ভিজিবল হইতে পারে, ভিজিবলি প্রোলাপস থাকতে পারে থ্রু দ্য বিগ ফিস্টুলা। আর টাইনি ফিস্টুলায় কিভাবে বোঝা যাবে, একটা পাকার্ড এরিয়া অফ ভ্যাজানাল মিউকোসাটা দেখা যায়। পাকার্ড মানে কি, কুচকানো। আচ্ছা, ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনে স্পেসিফিক রুটিন তো যা আছে ওগুলো লিখবা। স্পেসিফিক ইনভেস্টিগেশনে কি করা যায়, দেখো 3 কটন সোয়াব টেস্ট করে, ডাই টেস্ট করে, যেটাতে হচ্ছে মিথাইলিন, মিথাইলিন ব্লু ডাই দেয়া হয়। আচ্ছা, মেটালিক ক্যাথেটার টেস্ট আর হচ্ছে এক্সামিনেশনটা অ্যানেস্থেসিয়া, এগুলা পরের কথা। এগুলো এত তাড়াতাড়ি করা হয় না, আগে হচ্ছে 3 কটন সোয়াব টেস্ট, ডাই টেস্ট আর হচ্ছে মেটালিক ক্যাথেটার টেস্ট। আচ্ছা, ট্রিটমেন্টে কি হবে, জেনারেল ট্রিটমেন্ট ওই যা আছে ওই সবই দিবা। স্পেসিফিক ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট কি, এটাই লিখে দিবা যে রিপেয়ার অফ ফিস্টুলা বাই ফ্ল্যাপ স্প্লিটিং মেথড। ফ্ল্যাপ স্প্লিটিং মেথডে ফিস্টুলা রিপেয়ার করা হয়, এবং ফিস্টুলা রিপেয়ার কখন করা হয়, 3 to 6 মান্থ পরে, 3 মান্থ পরে, 3 মান্থ পরে রিপেয়ার করা হয়। আচ্ছা, এখানে তোমাদের কোশ্চেন করতে পারে যে আসলেই কি তোমরা এখন রিপেয়ার করে দিবা, না, আগে রিপেয়ার করব না, আগে আমি হচ্ছে গিয়ে তাকে ক্যাথেটার করব। ক্যাথেটার করে রাখবো ফর 21 ডেজ, এরকম 21 ডেজ ক্যাথেটার করে রাখলে অনেক সময় দেখা যায় যে ওই ফিস্টুলা নিজে নিজেই ঠিক হয়ে গেছে। ঠিক আছে, যদি টাইনি ফিস্টুলা হয়, বিগ ফিস্টুলা হলে কিন্তু আবার ক্যাথেটার এসব এত কিছু করা হয় না। টাইনি ফিস্টুলা হলে আমি আগে ক্যাথেটার দিয়ে চেষ্টা করে দেখবো যে হয় কিনা, যদি না হয় তখন হচ্ছে গিয়ে আমি সার্জারিতে যাব। আচ্ছা, পোস্ট অপারেটিভ কেয়ার, পোস্ট অপারেটিভ কেয়ার কি করব, এনপিও রাখতে হবে, ইউরিনারি অ্যান্টিসেপটিক্স দিব, কন্টিনিউয়াস ব্লাড ড্রেনেজ ফর 10 to 14 days, এই যে কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন 21 days,
আচ্ছা, এরপর যখন আমি ক্যাথেটার খুলে দিব তখন কি, দ্য পেশেন্ট ইজ অ্যাডভাইজ টু পাস ইউরিন ফ্রিকুয়েন্টলি, নার্সিং কেয়ার ফর ফ্লুইড ব্যালেন্স, ইউরিন আউটপুট টু ডিটেক্ট এনি ক্যাথেটার ব্লক। আচ্ছা, এরপর সে যখন ডিসচার্জ দিব তখন তাকে কিছু অ্যাডভাইস দিতে হবে, সেটা কি, যে পাস করবে ইউরিন মোর ফ্রিকুয়েন্টলি টু অ্যাভয়েড ইন্টারকোর্স ফর অ্যাটলিস্ট 3 মান্থ, প্রেগনেন্সি ডিফার করতে হবে 1 ইয়ার, এবং যদি পরে সে প্রেগনেন্ট হয় তাকে অবশ্যই হসপিটালে রিপোর্ট করতে হবে, এবং ম্যান্ডেটরি হসপিটাল ডেলিভারি এবং অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে। আচ্ছা, এখন প্রিভেনশন। প্রিভেনশন করবা কিভাবে? প্রিভেনশন করব কিভাবে আমি, এই যে অ্যান্টিনেটাল কেয়ার টু রুল আউট অ্যাট রিস্ক মাদার্স লাইকলি টু ডেভেলপ অবস্ট্রাক্টেড লেবার। অবস্ট্রাক্টেড লেবার কাদের হয়? যাদের হচ্ছে কি শর্ট স্টেচার থাকে, তারপর হচ্ছে ওবিস পেশেন্ট, যাদের কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন থাকে, হ্যাঁ, পেলভিসটা ছোট, এদেরই কিন্তু অবস্ট্রাক্টেড লেবার হওয়ার চান্স থাকে। তো ওদেরকে আমি আগে থেকেই রুল আউট করে নিব অ্যান্টিনেটাল চেক আপে, এবং সেই অনুযায়ী অবস্ট্রাক্টেড লেবার কিন্তু আলটিমেটলি সিজারিয়ান সেকশনেই যাইতে হয়। তাদেরকে আগে থেকে ওইভাবে কাউন্সিলিং করে রাখতে হবে। আচ্ছা, ইন্টারনেটাল কেয়ার ফর প্রপার ইউটিলাইজেশন অফ পার্টোগ্রাফ টু কার্টেল প্রলং লেবার। আচ্ছা, পোস্টনাটাল কেয়ার করতে হবে, ইনক্লুডস কন্টিনিউয়াস ব্লাডার ড্রেনেজ ফর আ ভেরিয়েবল পিরিয়ড অ্যাবাউট 14 days ফলোইং ডেলিভারি, ইদার ভ্যাজাইনালি অর অ্যাবডোমিনালি ইন কেস অফ লং স্ট্যান্ডিং অবস্ট্রাক্টেড লেবার। ট্রেনিং অফ ডক্টরস করতে হবে অ্যান্ড প্যারামেডিক্স, মেটিকুলাস কেয়ার ডিউরিং অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সার্জারি। আচ্ছা, আর হচ্ছে কমিউনিটি অ্যাওয়ারনেস। আচ্ছা, এই পর্যন্ত কি তোমাদের কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে বলো, আমি 5 মিনিট একটু ব্রেক দিয়ে কেস শুরু করব। কোনো সমস্যা আছে কারো? আচ্ছা। 5 মিনিটের একটা ব্রেক নেই, হ্যাঁ, 5 বা 2 মিনিট ব্রেক নিয়ে আমি আসতেছি।
আচ্ছা, আমরা কেসটা শুরু করি, হ্যাঁ। কি কি কেস আসে তোমাদের এই টপিকগুলো থেকে সেটা হচ্ছে মিসড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শন, মোলার, আর হচ্ছে ফিস্টুলা। একটোপিক যেহেতু খুবই এমার্জেন্সি কন্ডিশন, অ্যাকিউট এমার্জেন্সি, এগুলো পেশেন্ট কখনোই ভাবে কেসের জন্য দেয়া হয় না। তো বাকিগুলো হচ্ছে তোমাদের কেসে থাকবে। আচ্ছা, দেখো, মিসড অ্যাবর্শন। আচ্ছা, মিসড অ্যাবর্শনের কেসটা তোমরা কি লিখবা? প্রথমে হচ্ছে চিফ কমপ্লেন্স মধ্যে কি লিখতে হবে? চিফ কমপ্লেন্সের মধ্যে লিখবে যে অ্যামোনেরিয়া কত উইকসের, এখন তার কি কি কমপ্লেন আছে। তার কমপ্লেন আছে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন এবং ভ্যাজানাল ডিসচার্জ। আচ্ছা, তাহলে কি লিখবা? যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, শি ওয়াজ অ্যামোনেরিক ফর এত উইকস, যত উইকস অ্যামোনেরিয়া সেটা। হার প্রেগনেন্সি ওয়াজ কনফার্মড বাই ইউরিন টেস্ট অথবা আলট্রাসোনোগ্রাফি। It was uneventful during this period. আচ্ছা, she had regular antenatal checkup in her first trimester. এলএমপি কত, ইডিডি কত। আচ্ছা, এরপরে সে কি ডেভেলপ করছে? বাট ফর দ্য লাস্ট 8 days she noticed absence of her fetal movement, which was previously felt by herself for last few weeks. আচ্ছা, her subjective symptoms of pregnancy such as কি nausea, vomiting, breast tenderness, fatigue এগুলো completely disappear করছে for last few days. There is history of, এক মিনিট, আচ্ছা, there is history of scanty brownish vaginal discharge not associated with passage of clots or tissue. She gave no history of fever, abdominal pain, foul smelling, vaginal discharge or trauma or syncopal attack. এগুলো এই যে সিনকোপাল অ্যাটাক এসব এগুলো দিয়ে হচ্ছে কি একটোপিক রুল আউট করা হচ্ছে। She has no history suggestive of expulsion of product of conception. এটা দিয়ে রুল আউট করতেছি আমি ইনকমপ্লিট অ্যাবর্শন। বাউল ব্লাডার হ্যাবিট নর্মাল, নন ডায়াবেটিক, নর্মোটেনসিভ। তাহলে এটা গেল হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। আচ্ছা, এরপরে যা এক্সামিনেশন করার, তোমাদের যেভাবে একটা হিস্ট্রি লিখতে হয় এটা লিখবা। লিখে এরপর কি স্যালিয়েন্ট ফিচার্স, তাহলে স্যালিয়েন্ট। আচ্ছা, ডিএনসি তে পোস্ট অপ কেস দেয় একটু প্রেগনেন্সি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমি নেক্সট দিন পড়ায় দিব। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে মিসেস এক্স, এটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স, হ্যাঁ। Mrs. X, 30 years age, married Muslim housewife, was admitted into this hospital with the complaints of absence of fetal movement for 8 days, which was previously felt by herself for last few weeks. আমি ওই ইয়েতে কি বলে এটাকে, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মধ্যে যা যা লিখছি সেই জিনিসটাই এটার মধ্যে লিখবা। শুধু কি অ্যাড করবা তুমি? এক্সামিনেশনে যে ইম্পর্টেন্ট পজিটিভ ফাইন্ডিংস গুলো তুমি পাইছো এবং ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিংস গুলো পাইছো সেগুলো তুমি লিখবা। তাহলে পজিটিভ ফাইন্ডিংস আমার কি কি ছিল? জিমফাসো ফান্ডাল হাইট একটা লিখবা। আচ্ছা, উইথ ডাজ নট করসপন্ড উইথ দ্য পিরিয়ড অফ জেস্টেশন, ফিটাল মুভমেন্ট নাই, ফিটাল হার্ট পাওয়া যাচ্ছে না, হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না। আর জেনারেল এক্সামিনেশন মধ্যে কি পাচ্ছ এটা লিখবা। আচ্ছা, এবং হচ্ছে যে সে হচ্ছে হিস্ট্রি দিছে অফ নো ফিভার, অ্যাবডোমিনাল পেইন, ফাউল স্মেলিং, ভ্যাজিনাল ডিসচার্জ, হিস্ট্রি অফ সিনকোপাল অ্যাটাক। শি হ্যাজ নো হিস্ট্রি সাজেস্টিভ অফ এক্সপালশন প্রোডাক্ট অফ কনসেপশন, বাউল ব্লাডার হ্যাবিট নর্মাল। এইভাবে মানে নর্মালি যেটা লিখতে হয় সেটা। তুমি মেইনলি কি করবা? মিসড অ্যাবর্শনে অ্যাবডোমিনাল পেইনটা বলবা, অ্যাবডোমিনাল পেইন অতটা থাকে না আসলে মিসড অ্যাবর্শনে। আর হচ্ছে গিয়ে ভ্যাজিনাল ডিসচার্জ, এই জিনিসটারই ডিটেইল বর্ণনা দিবা। তারপর হচ্ছে এক্সামিনেশনের মধ্যে যা যা ইম্পর্টেন্ট পয়েন্টস পাইছো সেগুলো লিখবা। আচ্ছা, তাহলে এটা গেল মিসড অ্যাবর্শন। এরপর হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শনে কি কি থাকবে? ভ্যাজিনাল ব্লিডিংটা খুবই ইম্পর্টেন্ট এখানে। ভ্যাজিনাল ব্লিডিংটা ডিটেলসে বলতে হবে, আর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, এই দুইটা হচ্ছে ডিটেলসে বলতে হবে। তাহলে ইনকমপ্লিট অ্যাবর্শনে দেখো, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট শি ওয়াজ রেগুলারলি menstruating woman 20 weeks back। আচ্ছা, এরপর ওই অ্যামেনোরিক এগুলো বললা, অ্যান্টিনাটাল কেয়ারে ছিল, এলএমপিডিডি। আচ্ছা, বাট ফর দ্য লাস্ট 2 days সে কি দেখতেছে? তার পিভি ব্লিডিং শুরু হয়েছে, উইচ ওয়াজ ইনিশিয়ালি স্ক্যান্টি, বাট তারপর গ্র্যাজুয়ালি ইনক্রিজ ইন অ্যামাউন্ট। ব্লিডিংটা কিরকম? ইরেগুলার, ব্রাইট রেড অথবা ডার্ক রেড।
পেশেন্ট যা বলে তাই, ব্রাইট রেডও বলতে পারে, ডার্ক রেডও বলতে পারে। অফেন অ্যাসোসিয়েটেড উইথ প্যাসেজ অফ ক্লটস অ্যান্ড ফ্লেশি টিস্যু। সি সি মেকে না, মে গিভ না, এখানে ইয়েতে লিখতে হবে যে শি গিভস হিস্ট্রি অফ এক্সপালশন অফ সাম প্রোডাক্ট অফ কনসেপশন বাট ব্লিডিং কন্টিনিউস ইভেন আফটার এক্সপালশন। এই কথাটা বলতে হবে, হ্যাঁ, যে ব্লিডিংটা এখনো কন্টিনিউ করতেছে। কন্টিনিউ যদি না করতো তাহলে কিন্তু সেটা কমপ্লিট অ্যাবর্শন হয়ে যাইতো, ঠিক আছে। যেহেতু ব্লিডিংটা এখনো পারসিস্ট করতেছে আফটার এক্সপালশন, এটাই বোঝায় যে এটা ইনকমপ্লিট অ্যাবর্শন। আচ্ছা, আর হচ্ছে ব্লিডিং ইজ টিপিক্যালি মডারেট টু হেভি রিকোয়ারিং ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ স্যানিটারি প্যাড। লিখে দিবা কয়টা প্যাড চেঞ্জ করে, সে 2টা বা 3টা প্যাড চেঞ্জ করে দিনে। আচ্ছা, সাথে কি আছে তাও, লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে ফর দ্য সেম ডিউরেশন হুইচ ইজ ক্র্যাম্পি অথবা কুলিক ইন নেচার, ইন্টারমিটেন্ট অ্যান্ড লোকেটেড ইন দ্য সুপ্রাপিবিক রিজিয়ন। পেইনটা রেডিয়েট করে ব্যাক অথবা থাইতে অ্যান্ড অফেন অ্যাসোসিয়েটেড উইথ এক্সপালশন অফ ফিটাস, মানে যখনই সরি এক্সপালশন অফ ফ্লেশি মাস, যখন পেইন হয় তখন হচ্ছে তার ফ্লেশি মাসটা বের হয়। আচ্ছা, শি গেভ নো হিস্ট্রি অফ ফিভার অর ফাউল স্মেলিং ডিসচার্জ অর ট্রমা অর সিনকোপাল অ্যাটাক, বাউল ব্লাডার হ্যাবিটগুলো নর্মাল, এবং সে হচ্ছে নর্মোটেন্সিভ নন ডায়াবেটিক। আচ্ছা, এটা হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শনের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তাহলে স্যালিয়েন্ট ফিচার্স কি লিখবা, এগুলো সব লিখবা, লিখে এক্সামিনেশনটা লিখে দিবা, হ্যাঁ। ইম্পর্টেন্ট পজিটিভ ফাইন্ডিংস এবং ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিংস। আচ্ছা, এগুলোর সাথে ক্রস কোশ্চেন আমি পরে বলতেছি, আগে দেখাই নেই। থ্রেটেন্ড অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শনে কি হবে? আচ্ছা, থ্রেটেন্ড অ্যাবর্শনে ওই এগুলা ইডিডিএলএমপি সব বলবা। আচ্ছা, হার প্রেগনেন্সি ওয়াজ আনইভেন্টফুল আপ টু এত উইকস, বাট ফর দ্য লাস্ট 8 days বা 5 days she developed parvaginal bleeding. She developed bleeding which was sudden in onset. আচ্ছা, ইনিশিয়ালি ব্লিডিংটা কিরকম ছিল? স্পটিং ছিল, লাইট ছিল, noticed as stains on undergarment and later progressed to mild bleeding. ব্লাডটা কিরকম? ডার্ক ব্রাউন কালার, without any passage of clots or fleshy tissue. The bleeding is intermittent and not associated with excessive soaking of pad. আচ্ছা, তার lower abdominal pain আছে which is mild, dull aching, localized to suprapubic region, non-radiating. আচ্ছা, আচ্ছা, she gave history of fever of foul smelling discharge, syncopal attack, no history of passage product of conception, no gush of fluid per vagina. আচ্ছা, এখানে থ্রেটেড অ্যাবর্শনে আরেকটা জিনিস তোমরা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে যে তার প্রেগনেন্সি সিমটমস গুলো কিন্তু সাবসাইড করে নাই। ওই কথাটা বলে দিবা, হ্যাঁ, যে তার প্রেগনেন্সি সিমটমস এখনো সাবসাইড করে নাই। ব্লিডিং আছে, পেইন আছে, কিন্তু প্রেগনেন্সি সিমটমস এখনো সাবসাইড করে নাই। আচ্ছা, এরপরে এটা হচ্ছে গিয়ে তোমার হিস্ট্রি প্রেজেন্ট ইলনেস। এরপরে ওইভাবেই সাইলেন্ট ফিচার্সে তোমরা হচ্ছে ওই এক্সামিনেশনটা যেগুলো পাবা সেগুলো লিখে দিবা। আচ্ছা, ভিভিএফ, ভিভিএফ এ কি থাকবে? কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন। হুম, আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট শি ওয়াজ রিজনেবলি ওয়েল এত ডেজ ব্যাক, দেন শি ডেভেলপড কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন ফর 1 year ফলোইং ডিফিকাল্ট ভ্যাজানাল ডেলিভারি, মানে কি? ওই যে অবস্ট্রাক্টেড বা প্রলং। She noticed continuous involuntary leakage of urine per vagina. Leakage হচ্ছে painless, persistent, and not associated with any urge to void and occurs both during day and night, leading to constant wetness of the undergarments. These symptoms developed about 1 week following the delivery of a dead baby. The labor was prolonged and difficult and was conducted at home by an untrained dye. Since then, she has also no desires to pass urine, and she is also suffering from vulval itching, vaginal irritation, excoriation, and foul odor. She also complained of severe social embarrassment due to this condition. আচ্ছা, তার হচ্ছে কি কোনো ফিভার নাই, লোয়ার অ্যাবডোমিনাল পেইন নাই, বাওয়েল হ্যাবিটটা নর্মাল, নর্মোটেনসিভ, নন ডায়াবেটিক। আচ্ছা, এখানকার এখন তোমরা বলতে পারো যে আপু কি লিখবো, কি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস? এতক্ষণ পড়াইলাম না ভিভিএফ এ কি কি ফাইন্ডিংস পাবা? অ্যাবডোমিনালে, অ্যাবডোমিনালে তো কিছুই পাবা না। তারপর তোমার ভালভাল ফাইন্ডিংস এর মধ্যে কি পাবা? ফিস্টুলাটা দেখা যেতে পারে। তারপর কি হবে, সে হচ্ছে কি পেশেন্টকে কাশি দিতে বললে সে ওই ফিস্টুলার জায়গা থেকে হচ্ছে তোমার ইউরিন আসবে। এবার পাকার্ড স্কিন পাওয়া যায়, এগুলো কথা বলে দিবা, হ্যাঁ। ইম্পর্টেন্ট ফাইন্ডিংস গুলো বলে দিবা, যেগুলো আমি তোমাদেরকে রিটার্নের জন্য পড়াইছি। ওকে, এরপর হচ্ছে মোলার।
মোলারেও সে একই জিনিস বলবা, যে পেশেন্ট অ্যামেনেরিক ছিল, আর প্রেগনেন্সি ওয়াজ ডায়াগনোসড বাই ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট। তারপর সে ডেভেলপ করলো কি পারভেজানাল ব্লিডিং ফর দ্য লাস্ট 2 উইকস। এই ব্লিডিংটা কিরকম? ইরেগুলার, সামটাইমস স্ক্যান্টি, সামটাইমস মডারেট, ডার্ক ব্রাউন ইন কালার, এই যে অকেশনালি মিক্সড উইথ ফ্রেশ ব্লাড অ্যান্ড ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ইন অ্যামাউন্ট। আর এই যে অলসো ডেভেলপস প্যাসেজ অফ স্মল গ্রেপ লাইক ভেসিকলস পার ভ্যাজাইনা অন এ ফিউ অকেশন। এটা কিন্তু পেশেন্টরা বলতে পারে, যেরকম আঙ্গুলের থোকার মতো গেছে, এই কথাটা বলে ওরা। আচ্ছা, patient also complains of excessive nausea and repeated episodes of vomiting for last 3 to 4 weeks, which is more severe than her previous experience for early pregnancy and has been progressively worsening. She gives a history of lower abdominal discomfort described as dull aching pain, non-radiating without any specific aggravating or relieving factors. She also noticed that her abdomen has increased in size rapidly. Over the past 1 week, she developed generalized weakness and dizziness. আচ্ছা, আর হচ্ছে she gave no history of fever, trauma or syncopal attack, no gush of fluid per vaginum, bowel bladder habit normal, normotensive, non-diabetic। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কেস। এখন আমি তোমাদেরকে ক্রস কোশ্চেন গুলো বলে দিব। এগুলোর স্যালিয়েন্ট ফিচার্সে কিন্তু শুধু এই জিনিসটা তো অ্যাড করবা, সাথে কি অ্যাড করতে হবে? এক্সামিনেশন। বারবারই বলতেছি, হ্যাঁ, এক্সামিনেশনটা অ্যাড করবা। এক্সামিনেশন যা লিখে দিছি ওই জিনিসই অ্যাড করে দিবা। জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমেন, আর হচ্ছে ভ্যাজাইনাতে কি পাবা তাই। আচ্ছা, প্রথমে আমরা দেখি মিসটা বর্ষণের কি কি কোশ্চেন তোমাদের হতে পারে। আচ্ছা, মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে কি কোশ্চেন হতে পারে, যে তোমাদেরকে বলতে পারে যে ডিফাইন অ্যাবর্শন, কি কি টাইপস আছে এটার, এগুলা। আচ্ছা, ইনডিউসড অ্যাবর্শনের মধ্যে কি হতে পারে, লিগাল ইলিগাল, এরকম একটা ব্যাপার থাকে। আচ্ছা, এরপর কি কজ, কজ যেটা আমি পড়াইছি, ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন, সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন, এসব। আচ্ছা, তারপর কমপ্লিকেশন, এগুলো বলতে পারে। ম্যানেজমেন্ট কিভাবে করবা, ওই যা ম্যানেজমেন্ট আমি বলে দিছি সেগুলো ম্যানেজমেন্টই করতে হবে। আচ্ছা, ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু ওই এটা বলো, ওজিএসবি গাইডলাইনটা বলো, হ্যাঁ। আচ্ছা, মিসড অ্যাবর্শন গেল। আচ্ছা, এরপর বলতে পারে যে তুমি, আচ্ছা এটা মিসড নাকি এটা হচ্ছে গিয়ে থ্রেটেন্ড নাকি এটা ইনএভিটেবল, বলো এটা কিভাবে বুঝবা। তখন কিভাবে বলবা, ওই যে ডিফারেন্সটা একটা চার্ট দেখাইলাম, যে ওই চার্ট দেখলেই তোমরা বুঝবা যে কিসের সাথে কি ডিফারেন্স। বলে দিবা যে ম্যাডাম অসের এই ডিফারেন্স থাকে, ইউটারাসের সাইজের এটা ডিফারেন্স থাকে, এটা করে বলে দিলেই হবে। আচ্ছা, থ্রেটেন্ড অ্যাবর্শন। থ্রেটেন্ড অ্যাবর্শনে কি জিজ্ঞেস করবে, ওই যে এটা মিসড, এটা কি মিসড নাকি থ্রেটেন্ড, তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা বলো। একটোপিক কিনা কিভাবে ডিফারেন্সিয়েট করবা, এটার ফেট কি কি হতে পারে, ফেট কি কি হতে পারে একটা থ্রেটেন্ড অ্যাবর্শনের। থ্রেটেন্ড অ্যাবর্শনটা কিন্তু আলটিমেটলি মিসড অ্যাবর্শন হয় অথবা ইনএভিটেবল অ্যাবর্শনের দিকে চলে যায়। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন যদি হচ্ছে তোমার প্রেগনেন্সি কন্টিনিউ করে, তখন থ্রেটেন্ড অ্যাবর্শনের কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। একটা হচ্ছে তার ইয়ে হবে প্রিসিপিটেড লেবার, প্রিটার্ম লেবার, এটা হতে পারে, প্রম হতে পারে, প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে, অ্যাব্রাপশিও প্লাসেন্টা হতে পারে, হ্যাঁ, যদি কন্টিনিউ করে প্রেগনেন্সিটা। আর প্রেগনেন্সি কন্টিনিউ না করলে তো নাই। আচ্ছা, অ্যাবর্শন থেকে আসলে আর তেমন কিছু জিজ্ঞেস করার নাই, এইগুলাই জিজ্ঞেস করে ম্যাডামরা। ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে ওই একই জিনিস, এগুলোই জিজ্ঞেস করবে, যে এটার সাথে এটা কিভাবে ডিফারেন্সিয়েট করবা, এটার সাথে ওটা কিভাবে ডিফারেন্সিয়েট করবা, এগুলা। আচ্ছা, আচ্ছা, ফিস্টুলার ক্ষেত্রে একটু, ফিস্টুলার ক্ষেত্রে ম্যাডাম আমরা ধরতে পারে কিছু জিনিস। সেটা হচ্ছে যে তুমি তো বলতেছো যে এটা ভিভিএফ, আচ্ছা ঠিক আছে মানলাম। তাহলে আর কি কি ধরনের ফিস্টুলা আছে? তো তুমি যেহেতু বেশি জানো না ফিস্টুলা সম্পর্কে, তো তুমি বেশি কিছু বলতে যাবে না, বেশি কিছু বলতে গেলেই ঝামেলায় পড়বা। তুমি কি বলবা, আর দুইটা ফিস্টুলার কথা বলবা। একটা হচ্ছে ইউরেটেরো ভ্যাজিনাল ফিস্টুলা, আর একটা হচ্ছে ইউরেথ্রো ভ্যাজিনাল ফিস্টুলা। মানে বুঝতেছো কি, ইউরেটারের সাথে ভ্যাজাইনা, আর একটা হচ্ছে ইউরেথ্রার সাথে ভ্যাজাইনা।
আচ্ছা বললা, এখন ম্যাডাম বলবে যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এই তিনটা আমাকে ডিফারেন্সিয়েট করে বলো যে কোনটা ভিভিএফ, কোনটা হচ্ছে ইউরেথ্রোভেজাইনাল ফিস্টুলা, কোনটা ইউরেটোভেজাইনাল ফিস্টুলা। তো ভিভিএফ এর কথা তো তুমি জানো, যে কন্টিনিউয়াস ড্রিবলিং হবে, তার কোনো আর্চ থাকবে না, হ্যাঁ, তারপর একটা হিস্ট্রি থাকবে অবস্ট্রাক্টেড লেবারের, এইসব। আচ্ছা, যদি ইউরেটার ও ভ্যাজাইনাল ফিস্টুলা হয়, মানে কি ইউরেটারের সাথে ভ্যাজাইনা, ইউরেটার কয়টা থাকে আমাদের? দুইটা। খুবই আনলাইকলি হয় যে দুইটা ইউরেটারই মানে ফিস্টুলায় পরিণত হয়েছে, সেটা হয় না, একটাই হয়। তাহলে কি হবে দেখো, একটা ইউরেটারের সাথে ভ্যাজানা লাগানো, আর একটা ইউরেটারের সাথে কিন্তু ব্লাডারি লাগানো, তাহলে কি থাকবে এখানে? ওর কিন্তু আর্চ থাকবে, কারণ যে ইউরেটারটা ভালো সেটা দিয়ে কিন্তু ব্লাডারি ইউরিন আসতেছে, এই জন্য সে কিন্তু আর্চ বুঝবে। তাহলে তার কি থাকবে? একটা হচ্ছে কন্টিনিউয়াস লিকেজও থাকবে, আবার আর্চও থাকবে। আর্চ থাকবে, ইউরেটার ও ভ্যাজানাল ফিস্টুলায় আর্চ থাকবে, এটাই ইম্পর্টেন্ট কথা, এটাতে ডিফারেন্সিয়েট করা যায়। আচ্ছা, আর একটা হচ্ছে ইউরেথ্রোভেজানাল ফিস্টুলা। ইউরেথ্রোভেজানাল ফিস্টুলাতে তেমন কোনো ইনকন্টিনেন্স হয় না, আনলেস ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারটা ড্যামেজড। ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার যতক্ষণ না ড্যামেজ হবে ততক্ষণ পর্যন্ত এটার তেমন কোনো ইনকন্টিনেন্স পাওয়া যায় না। আচ্ছা, আর যদি ইন্টারনাল স্ফিংটারটা ড্যামেজ হয়ে যায় তখন এটা কি হবে? এই সিমটমটা ওই ভিভিএফ এর সাথে করেসপন্ড করে, মানে ভিভিএফ এর মতোই আর কি হয়। ঠিক আছে, এগুলা হচ্ছে গেল। আর কি জিজ্ঞেস করতে পারে? ওই যে সোয়াব টেস্টের কথা, যেটা সোয়াব টেস্টে জিজ্ঞেস করতে পারে যে একটা তুমি কিভাবে সোয়াব টেস্ট করবা, মিডল, আপার অ্যান্ড লোয়ার, এটা এটা ইয়ে করা যায়, এটা একটা বলতে পারে। আর একটা হচ্ছে কি যে এটা ম্যানেজমেন্টটা, যেটা আমি বলে দিলাম, ম্যানেজমেন্ট করবা কতদিন, তুমি কি আসলেই অপারেশন করে দিবা? না আসলে কিন্তু আমি ওই যে ইয়ে করবো তাকে, অ্যাটলিস্ট 3 উইকস ক্যাথেটার দিব, তারপর যদি না হয় তখন আমি হচ্ছে গিয়ে রিপেয়ারে যাব। রিপেয়ার করবা কি দিয়ে? ওই ফ্ল্যাপ স্প্লিটিং মেথড, এটাই। আরো অনেক রিপেয়ারের মেথড আছে, এইসব তোমাদের এত জানার দরকার নেই। আচ্ছা, ভেসিকোভেজাল ফিস্টুলার সাথে কি আর কিছু থাকতে পারে? এটা জিজ্ঞেস করে ম্যাডামরা। হ্যাঁ থাকতে পারে, কি থাকবে? কমপ্লিট পেরিনিয়াল টিয়ার অথবা রেক্টোভেজানাল ফিস্টুলাও থাকতে পারে। কারণ তুমি দেখো, যখন অবস্ট্রাক্টেড লেবার হয় আমাদের ভেজানার পিছনেই কিন্তু আছে রেকটাম, তাই না? তো ওইখানেও কিন্তু ইয়ে হইতে পারে, তখন রেক্টোভেজানাল ফিস্টুলার ইয়ে কিন্তু খুব খারাপ। এটা পেশেন্টরা এত মানে খুবই খারাপ একটা জিনিস, এটা রিপেয়ার করাও খুবই টাফ, একদম জীবনটা শেষ হয়ে যায় মেয়েটার। আচ্ছা, আর কি থাকতে পারে? কমপ্লিট পেনিয়াল টিয়ার, রেক্টোভেজানাল ফিস্টুলা, আর সাথে কি থাকতে পারে? যে তার হচ্ছে ইউরেটারের ড্যামেজ থাকতে পারে, সরি ইউরেথ্রার ড্যামেজ থাকতে পারে। বা যখন অবস্ট্রাক্টেড লেবার হয় তখন তুমি চিন্তা করো, যখন বের হবে বাচ্চাটা ভ্যাজানাল ক্যানেল দিয়ে, তখন কিন্তু আশেপাশের মানে সবকিছু ছিঁড়ে টিড়ে বের হয়ে যায়, তখন অনেক সময় দেখা যায় যে রিপেয়ার করা লাগে। ইউরেথ্রার জায়গাটা হচ্ছে কি, ওটা কিন্তু রিপেয়ার করা খুবই কঠিন। হ্যাঁ, যদি একবার তোমার ওই ইউরেথ্রার ভিতরে যদি স্টিচ পড়ে যায় তখন তো খুবই সমস্যা। এই জন্য অনেক সময় ইউরেথ্রা ড্যামেজও পাওয়া যায়, ইউরেথ্রাল ওপেনিংটা ড্যামেজ পাওয়া যায়। আচ্ছা, সার্জারি টাইম কি বলছি? ওই 3 মান্থ, 3 to 6 মান্থ, মেইনলি 3 মান্থেই আর কি করে দেয়। আচ্ছা, সার্জারির আগে তুমি কি কি দেখে নিবা? সার্জারির আগে অবশ্যই তোমাকে ফিস্টুলার সাইজ দেখে নিতে হবে, আশেপাশের টিস্যুর কন্ডিশন কিরকম দেখে নিতে হবে, পেরিনিয়ামের অবস্থায় যে বললাম যে ইউরেথ্রা ফেটে গেছে, ইউরেথ্রার অবস্থা ভালো না, তখন আগে তোমাকে ওইটা ঠিক করতে হবে, তারপর আমি ভিতরে যাব ঠিক করতে। ঠিক আছে, ইউরেথ্রাল স্টেটাসটা দেখতে হয়। আচ্ছা, এরপর ভালভাল স্কিন, এখানে তোমার ইয়ে কি বলে এটাকে, ইচিং যদি থাকে বা যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে ওইটাও আমাকে ঠিক করে নিতে হবে, আগে ওগুলো ঠিক করব তারপর আমি সার্জারিতে যাব। আচ্ছা, এই তোমাদের মোটামুটি পড়াশোনা, আহ, যা পড়াইলাম এতক্ষণ, কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো। বিক্রির জন্য কার্যকর করা হয় আর অপারেশন প্রি অপারেটিভ প্রিপারেশন যেমন দেখি, ক্যাটেগরাইজেশন করা হয়। তোমার কথা বোঝা যাচ্ছে না।
আচ্ছা, কারো কোনো প্রবলেম কি আছে বলো, যদি প্রবলেম। পিডিএফ এর জন্য কত উইকে কাজে লাগে আরিফ, তোমার কথা বোঝা যাচ্ছে না। আমি বুঝতে পারতেছি না, তোমার কথা ইকো হচ্ছে, কথা কেটে কেটে আসতেছে। তুমি আমাকে লিখে পাঠাও, এই যে চ্যাটে পাঠাও। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটলিস্ট 2 উইকস, মানে কি, অপারেশনের পরে, অপারেশনের পরে তুমি 21 ডেজ দিবা। আচ্ছা, একটা আমি তোমাকে বলি, শোনো। প্রথম কথা হচ্ছে যে যখন তুমি ভিভিএফ ডায়াগনোসিস করলা, ঠিক আছে, একদম ইনিশিয়াল স্টেজে যদি ডায়াগনোসিস করতে পারো যে পেশেন্টটা অবস্ট্রাক্টেড লেবার হয়েছে, হওয়ার পরে ধরো 5-6 দিন পরে তোমার কাছে আসছে ইনিশিয়াল স্টেজ, তখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আগে তাকে ক্যাথেটার করব 2 to 3 উইকসের জন্য। ঠিক আছে, দেখবো যে তার ক্যাথেটারে ঠিক হয় কিনা। অনেক সময় দেখা যায় যে ভিভিএফ গুলা ক্যাথেটারেই ঠিক হয়ে যায়, এই সার্জারি মার্জারি এত কিছু লাগে না। তখন আমি হচ্ছে কি 2 থেকে 3 উইকস আমি এটা রাখবো, করে দেখবো যে কি অবস্থা হয়। যদি ঠিক না হয় সেক্ষেত্রে সার্জারি। আর অপারেশনের পরে তো অবশ্যই তোমাকে 21 ডেজ রাখতেই হবে। তুমি একটা ব্লাডার হ্যান্ডেল করছো, ইউরেথ্রা হ্যান্ডেল করছো, তোমার ওকে রেস্ট দিতে হবে না, সেটার জন্য 21 ডেজ। ঠিক আছে, বিফোর সার্জারি 2 to 3 উইকস রাখবা, এর পরেরটা হচ্ছে 21 ডেজ রাখবা, এটাই। ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে 21 ডেজ না ম্যাডামরা, মানে এটা এটা ডিপেন্ড করে, এটা ভ্যারি করে, ম্যাডাম টু ম্যাডাম ভ্যারিও করে অনেক সময়। হ্যাঁ, অনেক সময় বলে যে না আরো একটু বেশি সময় রাখো, অনেক সময় আগেও খুলে দেয়। আচ্ছা, ঠিক আছে, তোমাদের ক্লাস শেষ। নেক্সট ক্লাস তোমাদের আফটার সার্জারি 21 ডেজ। 21 ডেজ মানে কি 3 উইকস? বুঝছো, 21 ডেজ মানে 3 উইকস। ঠিক আছে। আচ্ছা, কিন্তু এগুলো কিন্তু ভ্যারি করে, সবসময় ভ্যারি করে, এগুলো হচ্ছে বইয়ের কথাবার্তা, 21 ডেজ, 3 উইকস, 2 উইকস, হ্যাঁ। মানে আর একটা রেঞ্জে বলি আমরা যে এই রেঞ্জে আমরা রাখবো, যেমন বলি না আমরা যে ব্লাডের পিএইচ কি একটা রেঞ্জে বলি না আমরা, এরকম রেঞ্জে বলা হয়, এই এই এরকম উইকের মধ্যে রাখা হয় আর কি। আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে, নেক্সট ক্লাসে টপিক টপিক হচ্ছে 4টা: এপিএইচ, পিপিএইচ, আর একটা কি ছিল, ও আইইউডি। এপিএইচ, পিপিএইচ, প্রম আর আইইউডি। আচ্ছা, প্রম যেটা, এটা আমি হচ্ছে তোমাদের 1 তারিখে যে ক্লাসটা হবে ওইটার সাথে নিব, কারণ লেবার, প্রম, হ্যাঁ, এগুলো হচ্ছে একই রকম জিনিস। যদি আমি পারি তাহলে প্রমটা কালকে নিয়ে নিব, না হলে হচ্ছে কি এটা লেবারের সাথে নিব। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ।